আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্যরকম পাঠশালার গুণগত রসায়নের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের কোয়ান্টাম সংখ্যার দ্বিতীয় লেকচারটা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো অলরেডি আমাদের কোয়ান্টাম সংখ্যা 1 একটা লেকচার হয়ে গেছে। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা 2 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা কোয়ান্টাম সংখ্যার ক্লাসটাতে নতুন, তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে আমরা কোয়ান্টাম সংখ্যা ক্লাস 1টা একটু দেখে তারপর ক্লাস 2টা শুরু করি। কারণ কিছু জিনিস আমি এমন বলবো যেগুলো হয়তো আমি আগের দিনের লেকচারে কভার করে এসেছি। সো ওইগুলা তোমাদের বুঝতে একটু কনফিউশন হতে পারে। সো তোমরা আমি একটু রিকোয়েস্ট থাকবে যে যারা নিউ তারা আগের লেকচারটা একটু দেখে আসো। তো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি এটা নিয়ে যদি তোমাদের সাথে আলোচনা করতে চাই। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা সংখ্যা যেটা দ্বারা আমরা পরমাণুতে একটা ইলেকট্রন কোথায় আছে, মানে কোন শক্তি স্তরের, কোন উপশক্তি স্তরের, কোন অরবিটালে আছে সে সম্বন্ধে ডিসক্রাইবলি আলোচনা করতে পারি। তো আমি যদি তোমাদেরকে একটু কোয়ান্টাম সংখ্যার কিছু কথাবার্তা বলি, যেমন দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। আমাদের 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা আছে। তো 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা আমাদের কি কি? ফার্স্ট অফ অল আছে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, মুখ্য অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপর আসে কি আমাদের, এরপর আসে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, এরপর আসে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, অ্যান্ড একদম লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সো এই 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদের একটা পরমাণুর অবস্থানকে ডিটেলসে বুঝতে সাহায্য করে। আমি আর কোয়ান্টাম সংখ্যা পুরোটা লিখলাম না, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। 4টা কোয়ান্টাম সংখ্যাকে আমরা 4টা অ্যালফাবেট দ্বারা প্রকাশ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারীটাকে এল দ্বারা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা, অ্যান্ড স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করি। অ্যান্ড কোন কোয়ান্টাম সংখ্যা আমাদের কি নির্দেশ করে সেটা আমরা বলতে পারি। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা এটা আমাদের শক্তি স্তরকে নির্দেশ করে। তোমরা যারা জানো প্রধান কোয়ান্টাম সংখ্যা, আগের ক্লাসগুলো করছো, প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের শক্তি স্তর বা শেল বা অরবিট অথবা ডিফারেন্ট এনার্জি লেভেল। সো দেখো যত ধরনের নাম হওয়া পসিবল সবগুলো আমরা লিখে দিলাম, এগুলোকে নির্দেশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটা আমাদের কি নির্দেশ করে? সেটা নির্দেশ করে ভাইয়া উপশক্তি স্তর। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের উপশক্তি স্তরকে নির্দেশ করতে সাহায্য করে। উপশক্তি স্তরকে ইংলিশে আমরা কি বলতে পারি ভাইয়া? উপশক্তি স্তরকে আমরা ইংলিশে বলতে পারি সাবশেল অথবা সাব অরবিট অথবা সাব এনার্জি লেভেল, এগুলো কিন্তু ওর নাম বলা যায়। সো এই নামগুলো আমরা ওর ক্ষেত্রে বলতে পারি। এরপরে দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাদের কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাদের রিপ্রেজেন্ট করে নর্মালি যে সব আমাদের কি বলা যায় অরবিটাল, যেটা অরবিটালকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাদের এক কথায় বলতে গেলে বাংলায় যদি বলি সেটাকে বলা হয় উপশক্তি স্তর। সো এটা মনে রাখবা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাদের উপশক্তি স্তরকে নির্দেশ করতে সাহায্য করে। এই যে উপশক্তি স্তর এটাকে ইংলিশে বলা হয় কি আমাদের সাব অরবিট, সাব অরবিট বা সাব শেল বলতে পারো। এই যে সাব অরবিট এটার একটা নাম কি দেখো, এই যে সাব অরবিট যে জিনিসটা এটাকে আমরা একটা নামে বলতে পারি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অরবিটাল। এটা বলবো এই সাব অরবিট, এটাকে আমরা আরেক নামে বলি কি আমাদের অরবিটাল। সো বুঝতে পারছি এটাকে বলা হয় অরবিটাল। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে কি আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটা আমাদের কিসের আইডিয়া দেয়? এটা আমাদেরকে আইডিয়া দেয় ইলেকট্রনের স্পিনের ব্যাপারে। সো যে তোমার একটা ইলেকট্রন কোন স্পিনে ঘুরতেছে, তোমার ইলেকট্রন যে স্পিন, সেই ইলেকট্রনের স্পিনের আইডিয়াটা দেয় এই ম্যাগনেট স্পিন কোয়ান্টাম নাম্বার। সেটা হচ্ছে ইলেকট্রন কি তোমার প্লাস হাফে ঘুরতেছে নাকি মাইনাস হাফে ঘুরতেছে, মানে এক কথায় বলতে গেলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, এই জিনিসটার আইডিয়া দেয় আমাদেরকে এই স্পিন কোয়ান্টাম নাম্বারটা। যেটাকে আমরা কি বলি ভাইয়া? একটাকে আমরা বলি যে ক্লক ওয়াইজ, আমাদের ইলেকট্রনটা সেটা কি আমাদের ক্লক ওয়াইজ ঘুরতেছে নাকি আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে, এই জিনিসগুলোর আইডিয়াটা আমরা এর মাধ্যমে পেয়ে যাই। সো বুঝতে পারছি আমরা এই 4টা কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো আজকের লেকচারে আমাদের ডিটেলস আলোচনা হচ্ছে অরবিট এবং অরবিটাল নিয়ে। আমরা আজকের লেকচারে আলোচনা করব ডিটেলসে অরবিট এবং অরবিটাল নিয়ে। সো অরবিট এবং অরবিটালের ধারণাটা আমরা কোত্থেকে পাই ভাইয়া? আমাদের অরবিট এবং অরবিটালের ধারণা কিন্তু আসে আমাদের এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো থেকে। এবং তোমরা জানো যে আমাদের সমারফিল্ড কিন্তু এটা নিয়ে ডিটেলসে কথা বলছে যে আমাদের যে শক্তি স্তর, মনে করো এই যে একটা শক্তি স্তর, আমাদের শক্তি স্তর কিন্তু আমরা এইভাবে ধরে নিই যে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, মনে করো এটা একটা আমাদের নিউক্লিয়াস। সো এই যে একটা নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসে ঘিরে মনে করো আমাদের শক্তি স্তর আছে এরকম। তো আমাদের বোর কিন্তু বলছে শক্তি স্তরটা হয় গোলাকার, বাট আমাদের সমারফিল্ড কিন্তু আরেকটা কথা বলছে, সে কিন্তু আরেকটা খুবই ডাইনামিক কথা বলে গেছে যে ভাইয়া শক্তি স্তর আপনার বৃত্তাকার হওয়ার পাশাপাশি এটা কিন্তু উপবৃত্তাকারও হওয়ার পার্সপেক্টিভ রাখে, এটা কিন্তু বৃত্তাকার হলে উপবৃত্তাকার হতে পারে। সো সমারফিল্ড মতবাদ অনুযায়ী এই জিনিসটা আমরা জেনে রাখতে পারি। একটু মনে রাখবা যে এই যে জিনিসটা আমাদের বোর কি বলছিল এটা একটু দেখে নাও
যে যারা আগের লেকচারটা করছো তারা জানো যে বোর বলছিল কি আমাদের বৃত্তাকার কক্ষপথ হয়। বোর বলছিল কক্ষপথগুলো অলওয়েজ কি হবে আমাদের বৃত্তাকার। সো বোর বলছে আমাদের যে বৃত্তাকার কক্ষপথ। আর আমাদের সমারফিল্ড কি বলছে ভাইয়া? আমাদের সমারফিল্ড যে কথাটা বলছে, সমারফিল্ড বলছে ভাইয়া বৃত্তাকার ঠিক আছে, বাট বৃত্তাকারের পাশাপাশি আপনার উপবৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার কক্ষপথও আমাদের হওয়া সম্ভব। সো আই গেস একটা আইডিয়া পেয়েছো তুমি এখান থেকে, একটা আইডিয়া পেয়েছো যে কক্ষপথ বৃত্তাকার হওয়ার পাশাপাশি উপবৃত্তাকার হওয়া পসিবল। সো আসো তাহলে আমাদের ডিটেলস একটু সামনের দিকে যাওয়া যাক। আমাদের এখন কথা হচ্ছে অরবিট এবং অরবিটারের ধারণা কোত্থেকে আসে। অরবিট এবং অরবিটারের ধারণা কোত্থেকে আসে? ফার্স্ট অফ অল দেখো অরবিট কি। অরবিট হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথ। সো একটু এই জায়গাটা খেয়াল করো, এটা কিন্তু দ্বিমাত্রিক একটা বৃত্তাকার পথ। এই যে অরবিটের যে কথাটা, অরবিটটা কিন্তু দ্বিমাত্রিক এবং এটা কিন্তু বৃত্তাকার। তো টু ডাইমেনশনাল, তুমি যদি একটা পরমাণুকে টু ডাইমেনশনাল পার্সপেক্টিভে চিন্তা করো, মানে এরকম যে একটা তলের উপর চিন্তা করো, তাহলে এই যে বৃত্তাকার বা উপবৃত্তাকার যে কক্ষপথ, এটাকে বলা হয় একটা অরবিট বা শক্তিস্তর। অ্যান্ড তুমি যদি পরমাণুকে একটা থ্রি ডাইমেনশনাল একটা গোলকের মতো চিন্তা করো, একটা থ্রি ডাইমেনশনাল গোলকের মতো চিন্তা করো, তখন তুমি যে একটা অবস্থান পাও, যে পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অবস্থান, জিনিসটা বুঝতে পারতেছি আমরা। তুমি যদি থ্রি ডাইমেনশনাল পার্সপেক্টিভে চিন্তা করো, ত্রিমাত্রিক একটা এলাকা নিউক্লিয়াসের পাশে যেখানে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেটা হচ্ছে কি 90 to 95% পসিবিলিটি তোমার ইলেকট্রন পাওয়ার, সেই অঞ্চলটাকে তুমি বলবা অরবিটাল। সো আরেক দিক থেকে বলা যায়, আমাদের আরেক দিক থেকে আমরা কি বলতে পারি যে ভাইয়া আমাদের যে অরবিট, আমাদের অরবিটের ভিতরে থাকে, অরবিটের ভিতরে থাকে ভাই আমাদের সাব অরবিট, এবং এই যে অরবিটের ভিতরে সাব অরবিট, এই সাব অরবিটের ভিতরে থাকে আমাদের অরবিটাল, যে অরবিটালে আমাদের ইলেকট্রনগুলো অবস্থান করে। তোমরা যারা আগের লেকচারটা করছো ওইখানে দেখছো যে সে ফর এক্সাম্পল তোমার কাছে n = 2, n = 2 দেছো, এই n = 2 এর মধ্যে তোমার কি কি আছে? সাব অরবিট 2s আছে ভাইয়া, 2p আছে। ওকে, এই 2s আর 2p এর মধ্যে কি 2s এর নরমালি কোনো অরবিটাল থাকে না, 2p এর মধ্যে কিন্তু তোমার 2px হয়, 2py হয় অ্যান্ড 2pz, এই তিনটা অরবিটাল হওয়া পসিবল। আই গেস এই সময় তোমাদের আইডিয়া আছে। সো আসো আমরা একটু এখান থেকে আলোচনা শুরু করি। আবার আমাদের যে ভাইয়া আমরা একটা জিনিস বলছিলাম যে আমাদের সহকারী কোয়ান্টাম এবং প্রধান কোয়ান্টাম, এখান থেকে আমরা একটা জিনিস পাই যে আমাদের n এর মানটা কি হয়, n এর মানটা কিন্তু আমাদের 0 হয় না ভাইয়া। n এর মানটা কি হবে আমাদের? n এর মানটা হয় আমাদের 1 2 3 ডট 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 এরকম চলতে থাকে, 4 5 6 ডিফারেন্ট মান হওয়া পসিবল। অ্যান্ড এই যে n এর মানের উপর l এর মান কিন্তু নির্ভর করে। l এর মান কি হয়? l এর মান হয় 0 হতে n-1 পর্যন্ত, 0 হতে n-1 পর্যন্ত কিন্তু আমার l এর মান হয়। অ্যান্ড এল এর যে প্রত্যেকটা মান, সেই এল এর প্রত্যেকটা মানের জন্য কিন্তু আমরা একটা কৌণিক ভরবেগ পাই। তোমাদের আই গেস মনে আছে আগের লেকচার থেকে যে এন এর প্রত্যেকটা মানের জন্য আমরা কিন্তু একটা কৌণিক ভরবেগ পাই। সো এই কৌণিক ভরবেগের মানটা কি ভাইয়া একটু বলে দিই এখান থেকে, যে আমাদের যে কৌণিক ভরবেগটা, এখান থেকে আমরা কৌণিক ভরবেগ এল বের করতে পারি। এল এর মানটা কি হবে? √l × l+1, ওকে, h/2π। মনে আছে সবার আই গেস আমাদের h/2π। এই h/2π কে আমরা কিন্তু আবার আরেকটা জিনিস বলতে পারি যে এই h/2π কে আমরা h কাট বলতে পারি, যে h কাট = h/2π, এটাকে বলা হয় হ্রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক। সো এখানে দেখো তুমি যদি এল এর ভ্যালু বসাও, সেখানে তুমি কৌণিক ভরবেগের মানটাও কিন্তু এখান থেকে বের করতে পারো, যেটা আমরা কিন্তু এতদিনের লেকচারে মানে আমাদের বিগত লেকচারে কিন্তু এটা নিয়ে আলোচনা করে এসেছি। সো বিগত লেকচারে যদি এটা নিয়ে আমরা আলোচনা করে আসি, তাহলে দেখো আমরা জাস্ট পি উপশক্তি স্তরের জন্য এটাই বলি যে আমাদের পি উপশক্তি স্তরের জন্য, যে আমাদের পি উপশক্তি স্তরের জন্য কি হয় বলো তো, যে পি এর জন্য আমাদের এল এর মান কত হয় বলো? এল এর মান হয় 1। পি উপশক্তি স্তরের জন্য যদি তোমার এল এর মান 1 হয়, তাহলে আমাদের ক্যাপিটাল এল এর ভ্যালুটা কত আসে? ক্যাপিটাল এল এর ভ্যালু আসে √1 × 1+1 h কাট, যেটা আসে আমাদের √2 h কাট। মনে আছে এটা? এই হচ্ছে আমাদের √2 h কাট। এখন তোমরা জানো যে আমাদের এই জিনিসটা একটু কাহিনী আছে। এই জিনিসটা কাহিনীটা কি, যে এখান থেকে আমরা কিন্তু অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারটা বের করতে পারি। তুমি চিন্তা করো এরকম যে তোমার যদি এটা একটা নর্মালি হয়, দেখো এটা একটা রেখাটা নিয়ে আমরা এই রেখাটা মনে করো আমাদের জাস্ট কোয়ান্টাম নাম্বার বোঝানোর জন্য। ওকে, সো কীভাবে বোঝাই একটু দেখো, একটা ছোটো রেখা, একটু বেশি বড় রেখাটা নিয়ে ফেলাইছি আমরা, একটু ছোটো রেখাটা নিয়ে আসো। এই ছোটো রেখাটা ঠিক আছে, একদম পারফেক্ট। সো এই যে ছোটো রেখাটা দেখো, এই রেখায় আমাদের এল এর ডিফারেন্ট মান পাওয়া যায়। দেখো তোমরা বলতে পারো যে ভাই এল এর ডিফারেন্ট মান কোত্থেকে আসে, এটা আমাদেরকে বুঝতে হবে ভাইয়া, যে এল এর ডিফারেন্ট মান আমাদের কোত্থেকে আসে। সো আসলে তোমাদেরকে এটা বোঝাই। মনে করো তুমি একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কাজ করতেছো, ওকে, তুমি মনে করো একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কাজ করতেছো। সো আমি সমারফিল্ডের মতবাদটাকে আবার আনি, যে সমারফিল্ড বলছিল এই হচ্ছে আমার একটা কি বলা হয়
এই হচ্ছে আমার একটা মনে করো কি বল এটা কি বলে এটাকে আমরা জানো উপবৃত্তাকার কক্ষপথ। মনে করো একটা উপবৃত্তাকার কক্ষপথ, এই উপবৃত্তাকার কক্ষপথে এই যে অ্যারোটা, এই অ্যারো বরাবর মনে করো আমাদের এলটা কাজ করে। এই যে কৌণিক ভরবেগ, প্রত্যেকটা মলিকুলের কৌণিক ভরবেগ আছে, মনে করো কৌণিক ভরবেগের নিট যে মানটা সেটা হচ্ছে এই বরাবর কাজ করে। এই বরাবর যে কৌণিক ভরবেগের মানটা কাজ করে সেটা মনে করো আমাদের এল, এই বরাবর আমাদের এল কাজ করে। এই বরাবর যদি এল কাজ করে, এখন তুমি মনে করো তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড নিলা, তুমি একটা ম্যাগনেটিক ফিল্ডে এই এলটাকে স্থাপন করলা, জিম্যান ইফেক্ট যেটাকে আমরা বলি। তুমি করলা কি, এই এলটাকে নিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসালা। সো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম, মনে করো এটা হচ্ছে আমাদের নর্থ আর এটা হচ্ছে আমাদের সাউথ। ওকে, উপরে সাউথ দিলাম, নিচে নর্থ দিলাম। সো এখন দেখো তুমি যে ম্যাগনেটিক ফিল্ডটা বসালা, এখন তুমি জানো যে ইলেকট্রন যখন কন্টিনিউয়াসলি ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রন যখন কন্টিনিউয়াসলি ঘূর্ণায়মান থাকে, মনে করো এখানে তোমার এই যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি তোমার এই পথে ঘূর্ণায়মান করতেছে, এই পথে ঘুরতেছে। ইলেকট্রন যখন এই পথে কন্টিনিউয়াসলি ঘুরতেছে তখন ওর একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা তুমি যখন এই বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ডের সাথে রিপালস করবে, দেখো বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ড যদি তোমার এই বরাবর হয়, তাহলে দেখো তোমার এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই ম্যাগনেটিক ফিল্ডের একটা রিপালশন হচ্ছে, অ্যান্ড এই রিপালশনের ফলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে তোমার এখানে এলটা কিছু দূর এখানে সরে আসে। তো এটা যদি থিটা হয় তাহলে এল কত দূর সরে আসবে, এল আমার এল কস থিটা বরাবর সরে আসে এখানে। ওকে, এল কস থিটা বরাবর এখানে সরে আসে, যেটাকে আমরা জিম্যান ইফেক্ট বলে থাকি। এই জিম্যান ইফেক্টের কারণে এল কস থিটা বরাবর সরে আসে। সো আমরা দেখি, এখন আসো একটু এখান থেকে আলোচনা করি যে জিম্যান ইফেক্ট অনুযায়ী, ওকে, যে জিম্যান ইফেক্ট অনুযায়ী, জিম্যান ইফেক্ট অনুযায়ী আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড, মানে আমাদের কৌণিক ভরবেগ, এল এর বিচ্যুতি কতটুকু হয়, দেখো এল এর বিচ্যুতি বলা যায়, বা এল কতটুকু তোমার শিফট হয়, এল কতটুকু শিফট হয় সেটা হচ্ছে কি এল কস থিটা পরিমাণ শিফট হয়। ওকে, এল কস থিটা পরিমাণ এল এর শিফটিং হয়। সো এল এর যে এল কস থিটা বরাবর শিফটিং হয়, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। অ্যান্ড এই যে কস থিটা বরাবর যে এল এর শিফটিংটা, এখানে থিটার মানটা কত, দেখো এখানে থিটা এর মানটা কীরকম আমাদের এটা বুঝতে হবে, যে থিটা এর মানটা কি হয়, থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি থেকে, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে ভাই দেখো থিটার মান যদি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়, তাহলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টের মানটা কত হয়, দেখো √2 cos 0 ডিগ্রি, মানে সরি থিটা না লিখি, √2 cos 0 ডিগ্রি হতে, তাহলে আমাদের মানটা কত থেকে আসে, √2 cos 0 ডিগ্রি থেকে √2 cos 180 ডিগ্রি পর্যন্ত মান চলে আসে আমাদের। এই মানটাকে যদি আমরা ভিজুয়ালাইজেশন করার ট্রাই করি, এই মানটা আমাদের কত আসে বলতো, তাহলে আসে ভাইয়া -√2 হতে, তাহলে আমাদের -√2 হতে +√2 পর্যন্ত। ওকে, -√2 হতে +√2 পর্যন্ত মান আসে, যেটাকে আমরা যদি একটু না নিউমেরিক্যালে দশমিকে ভাঙায় লিখি তাহলে কত আসে, -1.414 হতে +1.414 পর্যন্ত। ওকে, আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটার সাথে এইচ কাট আছে, আমি হয়তো এইচ কাটটা লিখতেছি না একটু ইসের কারণে, তোমাদের অনেকে বলতে পারো যে ভাই এইচ কাট আছে তো। ওকে, সো আমরা এইচ কাটটাকেও সাথে এখানে নিয়ে নিই, তোমাদের যদি কারো কনফিউশন হয় যে ভাই আপনার তো এখানে এইচ আছে, আপনি এইচটাকে বাদ দিয়ে লিখতেছেন কারণ প্রতিবার, আমি জাস্ট তোমাদেরকে মেইন ক্যালকুলেশন মানটা বোঝানোর জন্য এই করতেছি, বাট চাইলে আসো এইচ কাটটাকে আমরা নিয়ে নিই সাথে। ওকে, এইচ কাটটাকে নিয়ে নিই, তাহলে আগে তোমাদের বুঝতে বেটার হবে। সো ভাই এই যে এখানে এইচ কাট কিন্তু সব জায়গায় আছে, আমি যদি এইচ কাট নাও দিই তবুও ধরে নেবা এইচ কাট সব জায়গায় আছে আমাদের। ওকে, তাহলে দেখো এখানে যে বিচ্যুতিটা হচ্ছে সেটা কি, জাস্ট এইচ কাটটা চিন্তা করো, মানে এইচ কাট দেখো, এইচ তো তোমার এইখানেও আছে, এল ইজ ইকুয়াল টু কি তোমার এখানেও মানটা আছে না, যে √2 তোমার এইচ কাট, তো এখানে বিচ্যুতিটা এল কস থিটা, সো তোমার এল কস থিটা কি হলো, মনে করো এখানে এল কস থিটার ভ্যালুটা আমাদের কতটুকুতে যাচ্ছে, আমাদের এল কস থিটার ভ্যালুটা কতটুকুতে বিচ্যুতি যাচ্ছে, সেটা হচ্ছে -√2 এইচ কাট থেকে, আচ্ছা থেকে এটা লিখে দিই, এই থেকে +√2 এইচ কাট পর্যন্ত। ওকে, এই হচ্ছে আমাদের মানের ডিফারেন্স। সো এইচ কাট তুমি চিন্তা করলে বাদে জাস্ট √2টা নিয়ে চিন্তা করতে পারো। সো এখন দেখো কাহিনীটা কোথায় শুরু হয়, যে এই যে তোমার দেখো মনে করো এটা হচ্ছে তোমার +1.414 এইচ কাট। আচ্ছা এইচ কাটটাকে আমরা এখন বাদ দিয়ে একটু চিন্তা করি, মানটা দেখো +1.414 আর -1.414। ওকে, এখান থেকে দেখো থিটার অসংখ্য মানের জন্য অসংখ্য বর্ণালী পাওয়ার কথা, বাট আমরা অসংখ্য বর্ণালী পাই না, আমরা জাস্ট 3টা রেখা বর্ণালী পাই। সেই 3টা রেখা বর্ণালীকে 3টা ইন্টিজার ভ্যালু, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে দেখো +1, আর একটা হচ্ছে -1, এই 3টা ইন্টিজার ভ্যালু পাই। এই যে 3টা ইন্টিজার ভ্যালু পাই, এই 3টা ইন্টিজার ভ্যালুকে 3টা কোয়ান্টাম সংখ্যা বলা হয়, মানে 3টা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলা হয়। যদি আমি এগুলাকে একটু রিপ্রেজেন্ট করে দেখো, এই 0-র জন্য আমরা এই বরাবর একটা বর্ণালী পাই, আমাদের মনে করো এই বরাবর একটা পাই, অ্যান্ড আমরা এই বরাবর একটা পাই।
আমাদের তিনটার জন্য আমরা তিনটা ডিফারেন্ট ভ্যালু পাই। বুঝতে পারছি আমরা এই তিনটা ডিফারেন্ট ভ্যালু, এই তিনটা ডিফারেন্ট ভ্যালু আমাদের তিনটা কোয়ান্টাম নাম্বারকে নির্দেশ করে। মানে এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে যে আমাদের যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আমরা লিখলাম না, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে আমরা তিনটা ডিফারেন্ট বিচ্যুতির কারণে তিনটা ডিফারেন্ট মান পেতে পারবা। তো এই জিনিসটাই বোঝানো হয়েছে যে দেখো তুমি যদি এল এর মান 1 ধরো তাহলে তোমার বিচ্যুতি কয়টা আসে, তোমার জাস্ট তিনটা বিচ্যুতি মান আসে। মানে বলতে গেলে তিনটা মান তোমার এল কস থিটার জন্য তুমি পাও। এন্ড এই তিনটা মানকে তুমি তিনটা অরবাইটালস বলতে পারো। ওকে, এই তিনটা মানের জন্য আমরা তিনটা অরবাইটাল বলতে পারি। সো একটা জিনিস খেয়াল করো, এখানে এল কস থিটাটা বিচ্যুতি হয়েছে। সো বিচ্যুতির তিনটা মান পেলাম আমরা। ওকে, তিনটা মান পেলাম কি কি? সো দেখো এখানে একটু লিখে ফেলি আমরা, তাহলে আমাদের বলতে পারি ভাইয়া আমরা তিনটা মান পেলাম। একটা হচ্ছে কি আমাদের এল কস থিটা, এল কস থিটা সমান সমান তোমার 1 পাওয়া। আচ্ছা দেখো এল কস, দেখো এলটা কিন্তু সব জায়গায় আছে, যে √2 মানটা কিন্তু সব জায়গায় আছে, খেয়াল করো √2 মানটা কিন্তু আমাদের সব জায়গায় আছে, একটু খেয়াল করো এখানে। এখানেও তোমার 1.414 এইচ কাট আছে, এখানেও এইচ বার আছে, এখানেও এইচ কাট আছে, এখানে প্রত্যেকটাই কিন্তু এইচ কাট আছে। তো তোমার মনে রাখবে এখানে কিন্তু প্রত্যেকটা এইচ কাট আছে, বাট আমি এখানে এইচ কাট কাটাকাটি হয়ে যাবে দেখে আমি আর এটা নিয়ে ডিটেলসে ঝামেলায় করলাম না। ওকে, যে এগুলো কিন্তু দেখো প্রত্যেকটারই ই মান। তো তোমার যদি মানটা লেখা বোঝায়, দেখো এটাও কিন্তু তোমার এইচ কাট, এটাও কিন্তু তোমার এইচ কাট, এটাও তোমার 0 এইচ কাট, এটা তোমার -1 এইচ কাট, এটা তোমার এইচ কাট। ওকে, আর এই প্রত্যেকটা মান কি দেখো, এই প্রত্যেকটা মান কিন্তু আমাদের এল কস থিটা, এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমাদের এল, এটা এল, এটা এল, এটা এল। এখন তুমি দেখো তুমি যদি তিনটা মানকে ট্রেস করো, তিনটা মানকে ট্রেস করো, তুমি তিনটা থিটা পাবা এখান থেকে। যেমন দেখো এই যে তোমার যখন এই যে থিটাটা সরে যাচ্ছে, তোমার থিটার জন্য মানটা কি দেখো, এখানে তোমার থিটা পরিমাণ সরে গেছে। এখানে দেখো ফার্স্ট এটা তাহলে কি, ফার্স্ট এটা মনে করো তোমার থিটা 1, পরেরটা এই যে বড় একটা, এটা হচ্ছে তোমার কি থিটা 2, এরপরটা দেখো আরো বড় একটা, এটা কি, এটা হচ্ছে তোমার থিটা 3। এই যে তিনটা থিটার মান পাবে, এই তিনটা থিটার মান থেকে আমরা তিনটা মান বের করছি। সো এখানে থিটার মানকে আমরা যদি সলভ করি তাহলে তুমি তিনটা মান পাবা। এন্ড এই তিনটা মান পাচ্ছি, আমি আর ওই সলভে গেলাম না, সলভে গেলে তোমাদের অনেক ঝামেলা হয়ে যাবে আরো। সো তিনটা সলভের যে মান, সেই তিনটা সলভের মান থেকে কিন্তু আমরা তিনটা মান পাই। সেই মানগুলোকে আমরা বলি কি, আমাদের ডিফারেন্ট তিনটা অরবিটাল। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, তাহলে এল ইজ ইকুয়াল টু 1 এর জন্য, এল ইজ ইকুয়াল টু 1 এর জন্য, অর্থাৎ কি বলা যায়, এল ইজ ইকুয়াল টু 1 এর জন্য বলতে আমরা কি বোঝাই, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে পি উপশক্তি স্তরের জন্য। ওকে, অর্থাৎ আমাদের পি উপশক্তি স্তরের জন্য আমরা কয়টা মান পেলাম, আমরা তিনটি অরবিটাল পাই। আমরা এখানে কয়টা অরবিটাল পাই, তিনটা অরবিটাল পাই। তিনটা অরবিটালকে আমরা তিনটা নাম দিই। সেই তিনটা নাম কি কি ভাইয়া, তিনটা নাম হচ্ছে আমাদের px, py, pz। এখান থেকে যদি আমরা মানটাকে ট্রেস ডাউন করি, একটা হচ্ছে +1 0 -1। সো এক্স অক্ষ বরাবর যেটা থাকে সেটার জন্য আমরা মান পাই, এটা হচ্ছে আমাদের এম এর মান 0 এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষের জন্য আমরা 1 অ্যান্ড জেড অক্ষের জন্য আমরা -1। এই তিনটা ভ্যালু তিনটার জন্য পাই। ওকে, তিনটার জন্য আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম। সো এই জিনিসটা আমি বুঝতে হবে যে এম এর জন্য আমরা এভাবে পাইছি। সেরকম আমরা ডি এর জন্য, দেখো ডি এর জন্য আমাদের কি হয়, যদি আমি ডি এর জন্য একটু দেখাই। সো ডি মানে এল ইজ ইকুয়াল টু 2 এর জন্য তোমার মান পাবা কত, দেখো তোমার এখানে এল এর মানটা কত আসবে, এখানে তোমার এল এর মান আসবে √2 × 2 + 1 এইচ কাট, যেটাকে আমরা বলি √6 এইচ কাট। এই √6 এর মানটা কত আসে আমরা একটু ক্যালকুলেটারের থেকে দেখে নিই। চলো, আমাদের √6 এর মানটা আসে আমাদের 2.45 মান আসে। সো এখানে 2.45 এইচ কাট আসে। তাহলে ওর জন্য থিটার সেম লিমিট থাকবে। তো ওর জন্য থিটার সেম লিমিট থাকলে কি হবে, আমাদের 2.45 এইচ কাট হতে তুমি কি পাবা, +2.45 এইচ কাট পর্যন্ত মান পাবা। ওকে, এই মানগুলো পাবা। এবং এদের মধ্যে তোমার ইন্টিজার ভ্যালু, গ্রহণযোগ্য মান কত কত হবে বলো তো একটু। এদের মধ্যে তোমার শুধুমাত্র গ্রহণযোগ্য মান হবে ইন্টিজার ভ্যালুগুলা। সো আসো দেখি এদের মধ্যে আমাদের যে গ্রহণযোগ্য মান সেগুলো কত হয়, সেগুলো হয় ভাইয়া -2 -1 0 +1 এবং +2, এই পাঁচটা মান গ্রহণযোগ্য হয়। এখন দেখো কোনটার জন্য আমরা কোন মানটা পাই একটু দেখি। এখানে এখানে আমরা দেখতে পাই যে -2টা পাই আমরা dxy এর জন্য, -1টা পাই dyz এর জন্য, 0টা পাই আমরা dz² এর জন্য, +1টা পাই আমরা dxz এর জন্য, আর +2টা পাই এটা dx² - y² এর জন্য। ওকে, এটা আমরা পাই x² - y² এর জন্য।
সো এই প্রত্যেকটা এম এর আমরা ডিফারেন্ট ভ্যালু পাই। সো আমরা এস উপশক্তি আমরা পি এরটা অ্যান্ড ডি এরটা দুইটাই দেখলাম। এস উপশক্তি স্তরে কিন্তু কোনো অরবিটাল নাই। সো আমি একটু বোর্ড থেকে সরে যাই, তোমরা চাইলে পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমার জন্য পিডিএফ আপলোড করা দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আই গেস এটা পুরোটা আমরা মানে কীভাবে বের করে সেটা আমরা পুরোটা বুঝতে পেরেছি। সামনের দিকে আগে চলো একটু আমরা। সো এখানে দেখো আমাদের বলা হয়েছে কি একটা নির্দিষ্ট শক্তি স্তরে, আচ্ছা এখানে হ্যাঁ এগুলো পড়ছি আমরা। তো দেখো একটা নির্দিষ্ট শক্তি স্তরে একটি ত্রিমাত্রিক অবস্থান উপস্থিত যেখানে ইলেকট্রন অবস্থান করে। এই ত্রিমাত্রিক অবস্থানটাকে আমরা কি বলি? এটাকে অরবিটাল বলা হয়। ওকে, মূলত ইলেকট্রনগুলো এখানে স্থিরভাবে থাকে না, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। ইলেকট্রন কিন্তু একটা অরবিটালে কখনো স্থিরভাবে থাকে না। ওকে, এরা কন্টিনিউয়াসলি ঘুরতে ফিরতে থাকে। এ কারণে কি হয় দেখো, এই কারণে আমাদের একটা অরবিটালে, এই কারণেই কিন্তু আমাদের অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত মনে আছে? আমাদের অরবিটালে কিন্তু এজন্যই ইলেকট্রন পাবার সম্ভাবনা, এজন্য আমাদের ইলেকট্রনে মানে অরবিটালে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিন্তু 100% বলি নাই কখনো, কত বলছিলাম? 90 to 95%। এই জিনিসটা তোমার কিন্তু বুঝতে হবে যে অরবিটাল ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 to 95%। কেন 100% না? কারণ একটা অরবিটাল ইলেকট্রন কন্টিনিউয়াস ঘূর্ণায়মান, এর কারণে ওকে তুমি কি বলে শিওরলি পাবা কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। যেমন দেখো এখানে মনে করে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা কনভারসেশন দেখানো হয়েছে। প্রোটন বলতেছে যে ইলেকট্রন, আমি প্রোটন বলছি তুমি কোথায়। এখন ইলেকট্রন বলতেছে যে এটা খুবই একটা কঠিন প্রশ্ন, এটা আমি অ্যান্সার করতে পারবো না। কারণ কি, আমার কোনো ফিক্সড অবস্থান নেই, আমি তোমাকে আমার আপেক্ষিক অবস্থান বলবো, তাতে কি তোমার কোনো উপকার হবে? আর প্রোটন বিলে হ্যাঁ খুব উপকার হইলো। সো বুঝতে পারছি আমরা, এটা হচ্ছে একটা ইলেকট্রন কখনো একটা ফিক্সড জায়গায় থাকে না, এর জন্য কখনো তুমি 100% একটা ইলেকট্রনের অবস্থান বলতে পারবা না। এটাই কিন্তু আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে পড়ে আসছি। ওকে, মনে আছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি? তো ল অফ আনসার্টেনিটি কি বলে দেখো তো, আমাদের ল অফ আনসার্টেনিটি গিভেন বাই হাইজেনবার্গ। সে কি বলছিল যে ডেল এক্স মাল্টিপ্লাই বাই ডেল পি, এটার মানটা অলওয়েজ কি হবে? h/4 h/4 এর থেকে অলওয়েজ কিন্তু বেশি হবে। কারণ তুমি যদি অবস্থানকে ফিক্সডভাবে বলো, তুমি বেগ বা ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে ততটাই হিমশিম খাবা। এই জিনিসটা আমাদের ল অফ আনসার্টেনিটি বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে যায় আমাদের। সো দেখো এখন আমরা একটু দেখবো অরবিট এবং অরবিটালের মধ্যে কি সাদৃশ্য দেখা যায় নর্মালি। ওকে, সো অরবিট এবং অরবিটালের মধ্যে সাদৃশ্য কি দেখতে পাই আমরা? সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনাময় জায়গা। সো অরবিটের মধ্যে ইলেকট্রন থাকে, অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে। সো ওই জিনিসটা থেকে কমন যে দুইটি হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে একটা সম্ভাবনাময় জায়গা যেখানে আমরা ইলেকট্রনকে পেতে পারি। এরপরে দেখো উভয়ের মধ্যে শক্তির ভিন্নতা আছে। সো এটা মনে রাখবা যে উভয়ের মধ্যে কিন্তু শক্তির ভিন্নতা আছে। কারণ দেখো মনে রাখবা যে আমাদের অরবিটের ক্ষেত্রে কি হয়, তুমি একটু অরবিটের ক্ষেত্রে চিন্তা করে দেখো। অরবিটের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? মনে করো তোমরা জানো যে 1s আর 2s দুইটার মধ্যে অবশ্যই শক্তির তারতম্য আছে। সো 1s আর 2s অবশ্যই সেম না, 1s এর শক্তি কম, 2s এর শক্তি বেশি। সেটা আমরা কি আমাদের যে এনার্জি, যে আমাদের এনার্জি দ্বারা বের করতে পারি, এনার্জি সূত্র আছে, এনার্জি সূত্র কি -2π² mz² E4 ডিভাইডেড বাই n²h²। এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এনার্জির মানটা বের করতে পারি। এটা হচ্ছে অরবিটের জন্য। ইভেন অরবিটালের জন্য তুমি বলতে পারো না, অরবিটালের জন্য কিন্তু খুবই সামান্য একটা শক্তির পার্থক্য হয়। এই শক্তির পার্থক্যটা কেন হয়? এটা পার্থক্যটা হয় তোমার ম্যাগনেটিক পজিশনের কারণে। এটা মনে রাখবা যে ম্যাগনেটিক পজিশন, এই যে মনে করো জিম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট একটু আগে পড়ে আসছি, যে মনে করো আমার ম্যাগনেটিক ফিল্ডটা আমি কোন ডিরেকশনে দিলাম আর আমার চৌম্বকের ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডিরেকশনে আছে। মানে চৌম্বকের ক্ষেত্রে দেখো এদিকে তোমার নর্থ অ্যান্ড এদিকে সাউথ ক্রিয়েট হতে পারে একটা ইলেকট্রনের জন্য, আবার উল্টাটাও হতে পারে। যেমন দেখো এখানে তোমার সাউথ, এখানে তোমার নর্থ ক্রিয়েট হতে পারে, এই জিনিসটা হতে পারে। তো যদি তোমার ওর নর্থ সাউথ ইলেকট্রনের নর্থ সাউথ আর তোমার যে বাহ্যিক যে মানে তুমি বাহিরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা দিছো, দুইজনের নর্থ সাউথ যদি সেম হয় তখন এদের শক্তি সমান হবে। বাট যদি এমন হয় যে তোমার বাহিরের থেকে প্রয়োগ করা নর্থ সাউথ আর ইলেকট্রনের নর্থ সাউথ যদি উল্টা হয়, তখন কিন্তু অরবিটালের শক্তিটা সামান্য একটু বেড়ে যায়। এটা খুবই সামান্য, যেটা শক্তিশালী স্পেকট্রোস্কোপিক যন্ত্র ছাড়া নির্ণয় করা যায় না। ওদিক থেকে বলতে গেলে কিন্তু আমাদের অরবিটালেরও সামান্য একটু ইলেকট্রনের মানে শক্তির পার্থক্য দেখা যায়, যেটা আমরা নর্মালি আমাদের নীতিগুলোর মধ্যে আনি না। এই টাইপের যে অরবিটালের যে ব্যাপারটা, এটা মনে রাখবা আমাদের নর্মালি যে নীতিগুলোতে আমরা এটাকে প্রতিফলন করি না। এটা মনে রাখবা আমাদের যে এক্সিস্টিং নীতিগুলোতে আমরা এটাকে ইগনোর করি। মানে এই যে সামান্য একটা পার্থক্য, এটাকে আমরা ইগনোর করে চলে যাই। যেটা তোমরা দেখবা আমাদের
হুন্ডের নীতি যখন পড়বা আমাদের এরপরের লেকচারেই আমাদের কি হবে, এরপরের লেকচারে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস নিয়ে। সেখানে দেখবা হুন্ডের নীতিতে বলা আছে যে এই যে জিনিসটা সমশক্তি সম্পন্ন অরবিটাল ধরে নেই আমরা, মানে এই যে তোমার অরবিটালের মধ্যে যে সামান্য একটা শক্তির তারতম্য আছে সেটাকে আমরা একদম নেগলেক্ট করে চলে যাই এখান থেকে। বাট তুমি মনে রাখবে এখানে কিন্তু শক্তি সামান্য তারতম্য হয়, যেটা খুবই মানে যে হাই রেজলিউশন স্পেকট্রোস্কোপিক যন্ত্র সেটার মাধ্যমে বের করতে পারি আমরা চাইলে। এরপরে দেখো পরের কানেকশনটা কি আছে, পরের কানেকশনটা হচ্ছে ভাইয়া উভয়েরই নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় থাকে এবং এরা কি প্রকাশ করে, এরা ঘূর্ণনরত অবস্থা, তারপরে তোমার অবস্থান, তোমার এখানে দেখো শক্তি, তোমার এখানে গতি, সব কিছু রিপ্রেজেন্ট করতে পারে। ওকে, অনেক কিছু জিনিস রিপ্রেজেন্ট করতে পারে। আর এরপর দেখো উভয় ক্ষেত্রে কি হয় তোমার, এই জিনিসটা দেখো উভয় ক্ষেত্রে তোমার গতিশীল ইলেকট্রনের পথের সুনির্দিষ্ট আকার বর্তমান। সো প্রত্যেকটা কিন্তু দেখো সুনির্দিষ্ট আকার বর্তমান। তুমি অরবিটাল দেখবে, একটু পর তোমাকে অরবিটাল দেখাবো, অরবিটালের আকার সুনির্দিষ্ট, তোমার অরবিটের আকারও সুনির্দিষ্ট, কিন্তু বৃত্তাকার বলো বা বৃত্তাকার বলো সবগুলো কিন্তু সুনির্দিষ্ট থাকে। এরপর দেখো সাদৃশ্য তো অনেক দেখলাম, বৈসাদৃশ্য দেখো হাজার হাজার বৈসাদৃশ্য দেখা যায়। সো বৈসাদৃশ্য কি, ফার্স্ট অফ অল সংজ্ঞায় কি বৈসাদৃশ্য ভাইয়া, দেখো নিউক্লিয়াসে ঘিরে দ্বিমাত্রিক বৃত্তাকার পথ। ফার্স্ট অফ অল অরবিট কিন্তু একটা দ্বিমাত্রিক জায়গা, সেখানে আমাদের অরবিটাল কি দেখো নিউক্লিয়াসে ঘিরে ত্রিমাত্রিক একটা স্থান। তো এই জিনিসটা বুঝতে হবে, অরবিট একটা দ্বিমাত্রিক জায়গা এবং অরবিটাল হচ্ছে একটা ত্রিমাত্রিক জায়গা, এবং অরবিটটা কিন্তু বৃত্তাকার, অরবিট হচ্ছে বৃত্তাকার এবং অরবিটাল কিন্তু একটা যেহেতু 3 ডাইমেনশনাল, সো এর আকারটা আমরা আলটিমেটলি বলতে পারবো না। এই জিনিসটা বুঝতে হবে। ওকে, যে অরবিট কিন্তু দ্বিমাত্রিক বৃত্তাকার আর অরবিটাল কিন্তু ত্রিমাত্রিক একটা বিভিন্ন শেপের হতে পারে। আকার দেখো, আকারটা কি, আকারটা তো আমরা অলরেডি বলেই ফেলছি যে ভাইয়া এটা আকার হচ্ছে বৃত্তাকার, আর এটার আকার ডিফারেন্ট হতে পারে। যেমন দেখো এস অরবিটালের আকৃতি কি, এস অরবিটালের আকৃতি গোলক, পি অরবিটালের আকৃতি দুই লোব বিশিষ্ট ডাম্বেলের মতো, এটা দেখতে ডাম্বেলের মতো। অ্যান্ড ডি অরবিটালের আকৃতি কেমন ভাইয়া, ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল। ওকে, এটা হচ্ছে আবার ডাবল ডাম্বেল আমাদের, মানে দুইটা ডাম্বেল। আর ডি অরবিটালের আকৃতি হচ্ছে মানে এফ অরবিটালের আকৃতি জটিল, এটা মনে রাখতে হবে। আর ডিতে কয়টা লোব মনে রাখবা, পিতে 2টা লোব, ডিতে হচ্ছে 4টা লোব থাকে। এই জিনিসগুলো একটু আমাদের মনে রাখতে হবে এখানে। এরপর দেখো যার সাথে সম্পর্কিত প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত অরবিটটা আমরা কোত্থেকে পাই, অরবিটার ধারণা পাই আমরা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। ওকে, সো অরবিটার ধারণা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে পেতে পারি। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n থেকে পাওয়া যায়। এবং অরবিটালের ধারণা আমরা কোত্থেকে পাই, নর্মালি কিন্তু এটা কিন্তু দেখো কানেক্টেড হচ্ছে n আর l এর সাথে, বাট এটা পাই আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সো এটার ধারণা আমরা কোত্থেকে পাই, আমরা এটা ধারণা পাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, ম্যাগনেটিক যে কোয়ান্টাম নাম্বার তার থেকে আমরা এর আইডিয়াটা পাই। সো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এম দ্বারা পাই, অ্যান্ড এম কিন্তু তোমার এন আর এল এর সাথে কানেক্টেড। সো এই জিনিসটাই বুঝতে হবে যে কার থেকে আমরা কিসের ধারণাটা পাচ্ছি। এরপর দেখো প্রকাশ, প্রধান এই যে অরবিটকে আমরা কি কে এল এম এন এগুলো দ্বারা প্রকাশ করি, মানে আমাদের এনের যে মান আছে, এনের মান যে 1 2 3 4 5 এগুলো কোরেসপন্ডিং যে ভ্যালুগুলো আছে কে এল এম এন, সেগুলো থেকে আমরা এদের একটা আইডিয়া পাই। আর তোমার কিসের আইডিয়া, যে অরবিটালের আইডিয়া আমরা কোথা থেকে পাই, অরবিটালের আইডিয়া আমরা নর্মালি এল এর যে ডিফারেন্ট মান, দেখো এল এর ডিফারেন্ট মানের জন্য, এল এর ডিফারেন্ট মানের জন্য আমরা এম এর যেসব মান পাই, এম এর যেসব মান পাই সেগুলো থেকে আমরা অরবিটাল নির্দেশ করি। বুঝতে পারছি, এটা এন দ্বারা আর এটা এল দ্বারা, মানে এম দ্বারা প্রকাশ করা হয়। আর লাস্টে দেখো ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটা শক্তি স্তরে বা একটা অরবিটে ইলেকট্রনের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেটা হচ্ছে 2n²। আর প্রত্যেকটা অরবিটালে তোমার কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে থাকে, 2টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা থাকবে, এবং 2টা ইলেকট্রনে কিন্তু স্পিন বিপরীত হবে। এটা মনে রাখবা, 2টা ইলেকট্রনের স্পিন বিপরীত হবে, মানে ভাইয়া একজন যদি তোমার 2টা ইলেকট্রনের মধ্যে একজন যদি প্লাস হাফ হয়, তাহলে আরেকজন কি হবে, আরেকজন অবশ্যই আমাদের মাইনাস হাফ হতে হবে। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। তো সাদৃশ্য দেখলাম আমরা, বৈসাদৃশ্য দেখে নিলাম পুরোটা। সামনে আগে এখন দেখো আর কি কি আছে বৈসাদৃশ্যতে, এরা দেখতে কেমন, এরা দেখতে এই যে এরকম গোলাকার, আর এদের ছবিটা কিছুটা এরকম। সেখানে দেখো কোনটা কি শক্তি স্তর এখানে লেখা আছে, যেটা হচ্ছে আমাদের এস উপশক্তি স্তর, যেটা দেখো এই যে আমাদের লেখা আছে, এটা দেখছো গোলক আকৃতির, এটা হচ্ছে গোলক আকৃতির। এটা হচ্ছে পি উপশক্তি স্তর, যেটা কি আমাদের ডাম্বেল। এই দেখছো ডাম্বেলের মতো দেখতে না, আমরা যে আমাদের যে ব্যায়াম করার জন্য যে ডাম্বেলগুলো দরকার হয়, সেই ডাম্বেলের মতো দেখতে এই যে 2টা লোব। আর এই যে দেখছো এই যে 2টা পার্ট, এগুলোকে বলা হয় একটা লোব, এগুলোকে আমরা একটা লোব বলে থাকি। ওকে, এই একটা লোব আর এই একটা লোব। আর মনে রাখবা 2টা লোবের মাঝখানে যে জায়গাটা সেটাকে আমরা বলি নোড। নোড কাকে বলা হয়, 2টা লোবের মাঝখানের যে জায়গা সেটাকে আমরা নোড বলে থাকি। এই জিনিসগুলো একটু মনে রাখবো। আর দেখো ডি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে কয়টাই যায়, 4টা লোব, এই একটা লোব, এই একটা লোব, এই একটা লোব, এই একটা লোব, 4টা লোব। আর এরও দেখো নোড আছে, কিন্তু এরও কিন্তু একটা নোড আছে, মানে যেখানে 4টা লোব মিলিত হয় সেটা। সো এই যে, আর এখানে 2টা ডাম্বেল দেখতে পাচ্ছ, এই বরাবর একটা ডাম্বেল, এই বরাবর একটা ডাম্বেল। বুঝতে পারছি আমরা চিত্রটা খুবই কমন। এরপর আসি আমাদের, চলো
ধারণার সংঘর্ষটা কি, যে অরবিটের সাথে কার ধারণার সংঘর্ষ ঘটে, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে এটা কিন্তু ডিরেক্ট ক্ল্যাশ করে। কারণ তুমি যদি অরবিটে নির্দিষ্ট করে দাও, তুমি যদি এন নির্দিষ্ট করো মানে ওর অবস্থান নির্দিষ্ট করো, তাহলে কিন্তু তুমি ওর বেগ নির্দিষ্ট করতে পারো না। সেখানে কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু ওর বেগের সমীকরণ বের করি, v = 2π/z² বের করে দিই। আর অরবিটালের ধারণাটা ক্ল্যাশ লাগে, এটাও সেম, এটাও কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে সেম ক্ল্যাশ লাগে। কারণ কি, হাইজেনবার্গ কি বলছে, হাইজেনবার্গ বলছে যে ওই যে ডেল এক্স ইন্টু যে কথাটা, এই যে এটা যে ডেল এক্স ইন্টু ডেল পি, এটার মানটা কি হবে তোমার h/4π হবে। সো এই ধারণাটার সাথে তোমার ক্ল্যাশ লাগে, কারণ তুমি অবস্থানকে ফিক্সড বলে দিচ্ছ, কিছুভাবে অবস্থানটাকে তুমি ফিক্সড বলে দিচ্ছ। এরপরে দেখো আমাদের মানে আসি একটু, অবস্থান এবং গতি সুনির্দিষ্টতা, অরবিটে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্দিষ্ট। দেখছো এখানে কিন্তু ভরবেগ নির্দিষ্ট এবং অবস্থানও কিন্তু নির্দিষ্ট, ভরবেগ এবং অবস্থান দুইটাই কি নির্দিষ্ট। আর অরবিটালে কিন্তু দেখো, অরবিটালে কিন্তু অবস্থান নির্দিষ্ট নয়, এটা খুবই ইম্পর্টেন্ট যে অরবিটালে অবস্থানটা কিন্তু নির্দিষ্ট নয়। আমরা কিন্তু বলেই দিচ্ছি এখানে অবস্থান কি 90 থেকে 95% নিশ্চিত, ওকে 90 থেকে 95% নিশ্চিত। সো আমরা এটাকে বলেই দিছি, ক্লিয়ার তাইলে আমরা এটা। এরপর আসে দিক ধর্ম, অরবিটালে কোনো দিক ধর্ম নেই, এটা কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অরবিটালে কোনো ডিরেকশনালিটি নাই, অরবিটালে কোনো দিক সময়, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা থেকে অনেক স্টুডেন্ট ভুল করে যে অরবিটের কোনো দিক ধর্ম নেই, ওকে তুমি র্যান্ডমলি যে কোনো দিকে মেস আপ করতে পারো, বাট অরবিটালে কিন্তু দিক ধর্ম বর্তমান, অরবিটালে দেখছো দিক ধর্ম বর্তমান। এই যে তোমাকে বলছি ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ ডিরেকশনে তৈরি হচ্ছে নাকি নেগেটিভ ডিরেকশনে তৈরি হচ্ছে, মানে নর্থ সাউথ কোন দিক, উপরে নর্থ নিচে সাউথ, নাকি উপরে সাউথ নিচে নর্থ, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু দিক ধর্মটা। এরপর দেখো কণা এবং তরঙ্গ হিসাবে কল্পনা। সো এটা তোমরা জানো, অলরেডি অনেক আলোচনা হয়েছে যে তোমার তরঙ্গ তত্ত্ব, কণা তত্ত্ব নিয়ে, আলোর ক্ষেত্রে এবং ইলেকট্রনের ক্ষেত্রে, যে অরবিটালে কিন্তু তোমার কি করা হয়, অরবিটালে তোমার এটা কণা এবং তরঙ্গ উভয় হিসেবে একই সাথে গণনা করা হয়, এটা কিন্তু একই সাথে কণা এবং তরঙ্গ উভয় হিসেবে আমরা গণনা করতে পারি। অ্যান্ড তোমার দেখো এই যে অরবিটের ক্ষেত্রে তোমার এটা কি, যে অরবিটটাকে তুমি এটাকে শুধুমাত্র কণা, অনলি কণা হিসেবে বিবেচনা করা হয়। সো আমরা পার্থক্যগুলোও দেখে নিলাম, অনেকগুলো পার্থক্য দেখলাম কিন্তু একসাথে। এখন আসো এস উপশক্তি স্তর। এস উপশক্তি স্তর দেখতে কিরকম, এরকম গোলাকার, এই যে এস উপশক্তিটার সাথে গোলাকার, এবং দেখো গোলাকার হওয়ার ফলে কি হয়, এখানে একটু দেখি, দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর যে কোনো মানের জন্য এস উপশক্তি স্তরের মান পাওয়া যায়। এটা তোমরা জানো কমন, যে ভাইয়া এন এর মান তোমার যদি হয় 1, এন এর মান 1 হলে আমরা কি পাই, আমাদের এল এর মান যদি 0 হয় তাহলে আমরা কি পাই, এটাকে আমরা বলি 1s উপশক্তি স্তর বলতে পারি। ভাইয়া এন এর মান যদি 2 হয় তাহলে আমাদের এল এর মান যদি 0 হয় তখন আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 2s। যদি আমাদের এন এর মান 3 হয়, আমাদের এল এর মান 0 হয়, তখন আমরা কি পাই 3s। এরকম এন এর যে কোনো মানের জন্য কিন্তু এল এর মান যখন আমাদের 0 হয় তখন আমরা কি পাই, আমরা এস উপশক্তি স্তরটা পেয়ে থাকি, ওকে। এবং এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এম এর মান কিন্তু অলওয়েজ 0 হবে, কারণ -l থেকে +l, সো ওই জিনিসটাই বুঝাচ্ছে এখানে, ওকে। সো মনে রাখবা এন এর যে কোনো মানের জন্য, এই জিনিসটা সবার আগে মনে রাখবা যে এন এর যে কোনো মানের জন্য, ওকে, যে কোনো মানের জন্য তুমি কিন্তু এই মানটা পাবা, প্রধান কোয়ান্টাম সংখ্যার যে কোনো মানের জন্য তুমি এই মানটা পাবা। আচ্ছা, আর এর কেন্দ্রে কি থাকে, যার কেন্দ্রে কিন্তু নিউক্লিয়াস অবস্থান করে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখা লাগবে আমাদের, যে এস উপশক্তি স্তরের কেন্দ্রে কিন্তু আমাদের নিউক্লিয়াস অবস্থান করে, এটা তোমার মনে রাখতে হবে অনেক ডিটেলসে, ওকে। এই দেখো এই ছবিটা দেখো, এই ছবিটায় তুমি যে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর এই যে প্রথম যে বৃত্তটা, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের 1s শক্তি স্তর, মানে উপশক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 2s উপশক্তি স্তর, এই জিনিসটা বলা হয়েছে। এন্ড দেখো এই যে এস উপশক্তি স্তর, এর কিন্তু কোনো দিক ধর্ম নাই, এর কিন্তু কোনো দিক ধর্ম নাই বলতে গেলে, কারণ দেখো এস অরবিটাল ত্রিমাত্রিকভাবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর সমভাবে বিস্তৃত। সেই কথাটা খেয়াল করছো তোমরা, এস উপশক্তি স্তর কিন্তু সমভাবে বিস্তৃত, মানে কি দেখো এটা তোমার এই যে বৃত্ত থেকে, সেন্টার থেকে দেখো এক্স অক্ষ বরাবর যতটুকু যায়, ওয়াই অক্ষ বরাবর ততটুকু যায়, জেড অক্ষ বরাবর ততটুকু যায়। এর কারণে বলা হয় যে এর কোনো আলটিমেটলি কোনো দিকে বিস্তৃত বেশি না, সব দিকেই সেম। তোমাকে যদি আমি একটা ছবি দ্বারা বোঝানো চাই, একটু দেখো, এই যে একটা সিমুলেশন আছে তোমাদের জন্য, যে সিমুলেশন আমরা যদি একটু দেখি, দেখো মনে করো এন এর মান আমি 1 দিলাম, এন এর মান 1, এল এর মান 0। সো দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো এই যে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এস উপশক্তি স্তর, ওকে, এটা আমাদের এস উপশক্তি। দেখছো এটা কিন্তু কন্টিনিউয়াসলি কালারটা শিফট করতেছে, এই কালার শিফটিংটা কেন হচ্ছে, এটা হচ্ছে তোমাদের একটু আগে পড়ায় আসছি যে বর্ণালী, ডিফারেন্ট টাইপের বর্ণালী মানে বের করতেছে, আবার অ্যাবজর্ব করতেছে, এর কারণে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়। তো আসলে একটু আমরা ব্রাইটনেস বেশি বাড়াই ফেলছি, তো একটু কমায় ফেলি, ওকে। এখন এন এর মান 1 এর জন্য দেখলাম আমরা আসলে এন এর মান 2 এর জন্য দেখি, যে এন এর মান 2, সো এল এর মান 1। দেখছো এই যে আমাদের একটু খেয়াল করো, এই যে আমাদের যে একটু আগে যে বৃত্তটা ছিল, ওই বৃত্তটা দেখছো ভিতরে চলে গেছে, আর বাইরে আরেকটা বৃত্ত চলে আসছে। সো এই যে এটাকে বলা হয় 2s উপশক্তি স্তর। খেয়াল করো এখানে এই যে দুইটা বৃত্তের মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা একটা গ্যাপ দেখা যাচ্ছে, আই গেস এই যে গ্যাপটা, এটা কি, এটাকে বলা হয় নোডাল প্লেন, মানে এই একটা
অরবিটাল ব্লু কালারটা, আর এর বাইরে লাল কালার একটা অরবিটাল, কন্টিনিউয়াস কালার চেঞ্জ হচ্ছে, এর কারণে আমি ফিক্সড কোনো কালার বলতে পারতেছি না। এদের মাঝখানে যে দেখো, এদেরকে বলা হয় একটা লোব, এটা হচ্ছে একটা লোব, এটা একটা লোব। এদের মাঝখানে যে জায়গাটা দেখো একটু হালকা কালার আছে, এটাকে বলা হয় একটা নোড। তো সেটাকে একটু আমরা সামনে আগে একটু দেখি। এন এর মান 2 এর থেকে এন এর মান 3 নেই। তো 3 নিলে দেখতে পাচ্ছ কি হচ্ছে, 3 নিলে দেখো তুমি কিন্তু 3 নিলে দেখো এখানে এই যে তিনটা বৃত্ত, ছোট একটা বৃত্ত, এরপর আরেকটা, তিনটা বৃত্ত চলে আসছে। এরকম যদি আমরা এন এর মান 4 নিয়ে দেখি একটু, এন এর মান চলো আমরা আচ্ছা এন এর মান আমরা 4 নিয়ে দেখি, তখন দেখো চারটা বৃত্ত চলে আসছে। সো এরকম যে তুমি এন এর মান যত বাড়াবা তোমার বৃত্ত অত বাড়তে থাকবে এরকম। আর এখানে যদি আমি একটু স্লাইসিং দেখাই, এই যে এক্স এক্সিস স্লাইসিং, তুমি যেখানে দেখো যে স্লাইস করে যদি তুমি দেখো তখন তুমি দেখছো এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, তুমি 2D তে দেখতে পারতেছো। এটা তুমি যদি এটাকে স্লাইস করে দেখো, দেখছো এটা কোন অক্ষ বরাবর, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর ডিপেন্ড করতেছে। এই যে তুমি যদি এটাকে স্লাইস করেও দেখতে চাও তাহলেও কিন্তু দেখতে পারো এটাকে। ওকে, সো আই গেস এটা ক্লিয়ার আমাদের যে এস অক্ষের জন্য কিরকম হয়। তুমি যদি স্লাইসিংটা দেখো, এটা তোমার এক্স অক্ষ বরাবর স্লাইসিং দিছে, তুমি যদি স্লাইসটা ওয়াই অক্ষ বরাবর দাও তাহলে তোমার ওয়াই অক্ষ বরাবর আইসা পড়বে, দেখছো সেম আসছে কিন্তু। আবার তুমি জেড অক্ষ বরাবর দাও সেম আসছে, কারণ কি এই যে তোমার এই যে এস অরবিটালটা, তোমার এস অরবিটালটা কিন্তু একটা বৃত্তাকার গোলক না, বৃত্তাকার গোলক হওয়ার কারণে এক্স অক্ষে যতটুকু স্লাইস হবে, মানে তুমি চিন্তা করো একটা তরমুজ নিয়ে তুমি এক্স অক্ষ বরাবর কাটো, ওয়াই অক্ষ বরাবর কাটো, জেড অক্ষ বরাবর কাটো, সেম জিনিস বের হবে না, রেজাল্ট তো সেমই, দুইটা টুকরা হবে। এর জন্য তোমার স্প্লাইসিং সেমই বলা হয়েছে এখানে। চলো আমরা আমাদের পড়াশোনা আবার চলে যাই। এখন আমরা পি অরবিটালটা একটু দেখি। এস অরবিটাল সম্বন্ধে আমরা কিছু জেনে নেই। এই যে এতক্ষণ যা বললাম ওগুলাই, যে এস অরবিটালটা কি 1s 2s 3s এরকম থাকে। সো ঘনত্ব অনুযায়ী কিন্তু এখন ইলেকট্রন বেগের ঘনত্বটাকে নির্দেশ। এই যে আমরা একটু আগে যে ছবিটা দেখে আসছি, ওইখানে আমরা দেখছি কি একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ওটা বিস্তৃত আছে না, ওটাকে বলা হয় ওর ঘনত্ব, এবং দুইটার মাঝখানে কিন্তু একটা নোট জায়গা আছে। যেমন দেখো নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে এদের পাওয়ার সম্ভাবনা কমতে থাকে। এই জিনিসটা তোমার মনে রাখতে হবে যে নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে কিন্তু এদের পাওয়ার সম্ভাবনা কি কমতে থাকে, এদেরকে পাওয়ার সম্ভাবনা তোমার কমতে থাকে তুমি ইলেকট্রন থেকে যত দূরে যাবা নিউক্লিয়াস থেকে। আর দেখো 1s উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন বেগের ঘনত্ব স্তর কয়টা, একটা। এই যে একটু আগে দেখে আসছি 1s অরবিটালের জন্য কয়টা হয়, 1s অরবিটালের জন্য একটা হয়। সেরকম 2s এর জন্য কয়টা হয়, দুইটা হবে, কারণ ভিতরে একটা 1s আছে, এইটাই বলা হয়েছে এখানে। তো সামনের দিকে আগাই। তো দুইটা গোলাকারের ক্ষেত্রে কি হয়, এই পয়েন্টটা একটু খেয়াল করি আমরা, দুইটা পয়েন্টের ক্ষেত্রে কি হয়, দুইটা পয়েন্টের মাঝখানে ইলেকট্রনের ঘনত্ব শূন্য হয়। এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, দুটি গোলাকার ইলেকট্রন মেঘের স্তরের মধ্যবর্তী স্থানে দেখছো, এই যে ইলেকট্রন মেঘের মধ্যবর্তী স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব শূন্য হয়। এটা আসলে কি বোঝাচ্ছে, এটা আসলে তোমাকে নোড পয়েন্টটাকে বোঝাচ্ছে। এটা আসলে বোঝাচ্ছে যে দুইটা অরবিটালের যে লোব, এই লোবের মাঝখানে একটা নোড আছে। একটু খেয়াল করো, এই যে তোমাকে এই যখন বলছে যে মনে করো এন এর মান 2 নাও, এন এর মান 2 নাও, তাহলে দেখতেছো এই যে চিত্রটা দেখতেছো, এই চিত্রটা দেখো, এই যে এই একটা অরবিটাল 1s, এই হচ্ছে 2s, এই 2s এর মাঝখানে কিন্তু ঘনত্ব নাই, এই জন্য ডার্ক কালার ব্ল্যাক কালার দেখাচ্ছে। তো এটাকেই বলা হয়। আমি যদি ব্রাইটনেসটা কমিয়ে দিই তোমাকে, দেখো যদি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই, দেখো এই যে এই ব্রাইটনেসটা একটু কমালে দেখো, এই যে এখানে দেখতে পারতেছো যে মাঝখানে ডার্ক কালারটা একটু বেশি ভিজিবল হচ্ছে, এটাকে বলা হয় আমাদের নরমালি লোড কালার। ওকে ওকে, সো আই গেস আমরা বুঝতে পারছি এটাকে। তো আসলে সামনের দিকে আগানো যাক। এখানে তো 1s এর জন্য এটাই, 3s এর মাঝখানে করা, তাহলে 3s এর মাঝখানে শূন্যস্থান থাকবে আমাদের দুইটা, কারণ দুইটাই থাকবে। তাহলে নোডাল তল কয়টা, নোডাল তল হবে আমাদের দুইটা। বুঝতে পারছি, এটা নোডের ব্যাপার স্যাপারই বলা হয়েছে। আর এস অরবিটালে কিন্তু কোনো দিক ধর্ম নেই, এটা মনে রাখবা যে এস অরবিটালে কোনো দিক ধর্ম নেই, এটা র্যান্ডম যেদিকে থাকা সেদিকেই থাকে আমাদের। আচ্ছা, এরপর আসলে পি উপশক্তি স্তর। পি উপশক্তি স্তরটা কি, যে সেম দেখো এন এর মান যখন 2 হবে, দেখো পি উপশক্তি স্তর কিন্তু একটা কাহিনী আছে। তোমার এন এর মান যখন 2, তখন তোমার এল এর মান কি 0 and 1। ওকে, তো তখন তুমি কি পাও, 0 মানের জন্য পাও এস, অ্যান্ড 1 এর মানের জন্য পাও পি। তখন তুমি পাও এখানে তোমার 2p, 1p কিন্তু পাওয়া যায় না। সো মনে রাখবা পি উপশক্তি স্তরের জন্য তোমার এন এর মান গ্রেটার অর ইকুয়াল 2 হওয়া লাগবে, অ্যান্ড এল এর মান কিন্তু 1 হওয়া লাগবে। তখন তুমি কি পাবা, তখন তুমি 2p পাবা, 3p পাবা, 4p পাবা, 5p পাবা, ডিফারেন্ট পি পাবা। এই জিনিসটাকে বোঝানো হয়েছে তোমার। ওকে, যে তোমার পি উপশক্তি স্তর পাওয়ার জন্য এন এর মান 1 হতে পারবে না, এন এর মান তোমার মিনিমাম 2 হওয়া লাগবে। সো এটা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা যে কোনো মানের জন্য পাবা না, প্রধান কোয়ান্টাম সংখ্যার n = 2 অথবা n > 2, যে কোনো মানের জন্য তুমি এল এর যে মান কি পাবা বলো, এল এর মান তুমি পাবা 0 থেকে n মাইনাস পর্যন্ত। তাহলে তোমার ওখানে তিনটা মান আসবে, এর জন্য এল এর মান যেটা 1, তার জন্য তুমি পিটা পাবা। সো পি এর ক্ষেত্রে দেখো, পি এর ক্ষেত্রে আমরা যদি একটু বলি, পি এর তিনটা দিক ধর্ম আছে। পি দেখো তোমার এক্স অক্ষ বরাবর থাকতে পারে, এটাকে তোমার বলা হয় পি এক্স। এটার জন্য এম এর মান কত, এম এর মান হচ্ছে 0। তোমার ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে, এটাকে বলা হয় পি ওয়াই। এটার জন্য আমাদের এম এর মান কত, +1, এটা তোমরা জানো অলরেডি। আর জেড অক্ষ বরাবর থাকলে সেটাকে আমরা বলি পি জেড, এটার জন্য এম এর মান কত আমাদের -1। এই তিনটা জিনিস আমরা সবাই জানি। ওকে, সো আসো একটু দেখে নিই এখানে, যখন এন এর মান 2, এল এর মান তখন কি 0 আর 1।
এল এর মান 1 হলে সেটাকে আমরা কি পাই, পি উপশক্তি স্তর পাই। অ্যান্ড এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডাম্বেলের ন্যায় শেপ পাওয়া যায়। সো এটা যদি আমরা একটু সিমুলেশনের মাধ্যমে দেখার ট্রাই করি, আসো এটা একটু আমরা দেখার ট্রাই করি। তো এতক্ষণ আমরা তো এসটা দেখলাম, আমরা এতক্ষণ এস শক্তি স্তর দেখছি, তো আসো আমরা একটু পিটা দেখে নিই। সো এখানে যদি দেখো আমরা এল এর মান 0 থেকে 1 করে দিই, এল এর মান 0 থেকে 1 করলে দেখবা আমাদের এখানে পি উপশক্তি স্তর চলে আসে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখি একটু, এই যে পি উপশক্তি স্তর আমরা দেখতেছি, দেখো এটা একটা ডাম্বেলের মতো দেখতে পাচ্ছো। এখন তুমি দেখো এখানে মাঝখানে দেখতেছো একটা জায়গা, মাঝখানে একটা স্থান আছে, দেখো মাঝখানে একটা জায়গা ফাঁকা আছে। এই যে ফাঁকা জায়গাটা, এটা আসলে কি বলতো, এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমাদের নোড। আমরা মনে আছে বলছিলাম যে এস উপশক্তি স্তরের ক্ষেত্রে কি হয়, এস এর ক্ষেত্রে বৃত্তাকার হওয়ার কারণে কিন্তু আমরা লোভটা অত ভালোভাবে বুঝতে পারি না। তুমি যদি একটু দেখো এখানে, আমরা যদি আবার একটু 1-এ যাই, এই দেখো 1, আচ্ছা 1 দ্বারা তো বুঝবে না, 2 দিয়ে দেখি। দেখো 2-তে যখন দেখতেছো মাঝখানে কিন্তু একটু লোভ আছে, মাঝখানে একটু লোভ আছে, বাট সেই লোভটা আমরা ভিজিবল দেখতে পাচ্ছি না ভালোভাবে। বাট তুমি যদি চিন্তা করো যে তোমার যদি এটাকে তুমি 1 থেকে পিতে যাও, পিতে গেলে কিন্তু তুমি ভালোভাবে লোভটা খেয়াল করতে পারতেছো। অ্যান্ড এইটা দেখো, এটা কিন্তু আমাদের পিজেড, পিজেড হওয়ার কারণে দেখো এটা কিন্তু জেড অ্যাক্সিস বরাবর। তুমি এটাকে চেঞ্জ করে দেখো, জেড অ্যাক্সিসের চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমার এটা কিন্তু চেঞ্জ হচ্ছে সাথে সাথে। সো আমরা পিজেড দেখলাম, আমরা আসলে পিএক্স দেখে নিই। সো এটা হচ্ছে পিএক্স। সো পিএক্সটা কোন বরাবর থাকে দেখো, এখন আসলে আমরা একটু স্প্লাইসিং দেখে নিই এটার। সো স্প্লাইসিং তো দেই না, সো এক্স অক্ষ বরাবর স্প্লাইসিং দিলে দেখতো কিছু কিন্তু দেখা যাচ্ছে না, এই যে কারণ তোমার বুঝতে হবে যে এক্স অক্ষ বরাবর এটা কোথায় আছে, এক্স অক্ষ বরাবর। তুমি এক্স অক্ষ বরাবর আছে, তুমি যদি ওকে এক্স অক্ষ বরাবরই কাটো, তুমি ওর কিছু দেখতে পাবা না কিন্তু। এর জন্য তোমার স্লাইসটা করতে হবে ওয়াই অক্ষ বরাবর। দেখো তুমি যখন ওয়াই অক্ষ বরাবর স্লাইসটা করবে, যে ওয়াই অক্ষ বরাবর যখন তুমি স্লাইস করবা, তখন দেখো এক্স অক্ষে তোমার এই পি অরবিটালটা আসে। তুমি যদি সেম জেড অক্ষ বরাবর স্প্লাইস করো, তখনও কিন্তু তুমি দেখতেছো এখানেও কিন্তু তোমার স্প্লাইসিংটা আসছে। সো ও আসে এক্স অক্ষে, এর কারণে তুমি কখনোই কিন্তু ওর তুমি কি বলে এক্স অক্ষ বরাবর স্প্লাইস করলে তুমি কিন্তু ওর জন্য কোনো চিত্র পাবা না, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, এরপরে সেম পি ওয়াই পি জেড ওদের জন্য সেম কাহিনী। আর এদের ক্ষেত্রে একটা তুমি মনে রাখতে হবে যে এদের ক্ষেত্রে এই যে এই জিনিসটা, এই যে ডাম্বেলের ন্যায় যে অংশটা, এটাকে আমরা কি বলি, এই ডাম্বেলের ন্যায় যে অংশটা সেটাকে আমরা বলি এক একটা লোব। সো পি উপশক্তি স্তরে কয়টা লোব আছে যদি কেউ কোশ্চেন করে, বলবা 2টা লোব। 2টা লোব আছে এবং প্রত্যেকটা লোবের মাঝখানে যে অবস্থান সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা একটা নোড পয়েন্ট বলতে পারি। ওকে, সো পি উপশক্তি স্তরে 2টা লোব আছে আর একটা নোড আছে, সেটা আমরা সবাই জানি। অ্যান্ড এটা কিন্তু দিকধর্ম আছে, এটার কিন্তু একটা দিকধর্ম আছে। এক্স অক্ষ বরাবর থাকলে সেটাকে আমরা পি এক্স বলি, ওয়াই অক্ষ বরাবর থাকলে পি ওয়াই বলি, জেড অক্ষ বরাবর থাকলে পি জেড বলি। এই দেখো এদের আকৃতি কীরকম দেখতে, অনেকটা এদের আকৃতি অনেকটা ডাম্বেলের ন্যায়, 3টা করে অরবিটাল পাওয়া যায়, এগুলো সব একটু আগে আমরা বলে আসছি সব কিছু। ওকে, আর এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা নোডাল প্লেন থাকে, একটা আলাদা নোডাল প্লেন থাকে, যেটা একটু আগে দেখলাম। যে স্প্লাইসিং করি আমরা যখন স্লাইসিং করি, তখন আলটিমেটলি যে অক্ষ বরাবর স্লাইসটা করলে মান পাওয়া যায়, যেমন এক্স অক্ষে আছে পি এক্স এর জন্য কোন অক্ষে আমরা লোড পাইছি, সেটা হচ্ছে ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। সো ওটাকে বলা হয় আমাদের স্লাইসিং কোণ বা স্লাইসিং প্লেন। আগে একটু ডি এর ক্ষেত্রে, সো ডি এর ক্ষেত্রে দেখো এরকম 5টা ডি অরবিটাল পাওয়া যায়, যেটা আমরা জানি যে আমাদের কি হয়, নর্মালি মনে রাখবে এটা এন এর মান কত হতে হয়, এখানে এন এর মান তোমার 3 হতে হয়। এন এর মান তোমার 3 হলে এল এর মান কত পাবা তুমি, 0 পাবা, 1 পাবা অ্যান্ড 2 পাবা। এই যে 3টা মান পেলা তুমি, এই 3টা মানের জন্য তোমার কি আসবে, 0 এর জন্য পাবা তুমি এস, 1 এর জন্য পাবা তুমি পি অ্যান্ড 2 এর জন্য পাবা তুমি ডি। তো তোমার এখানে কি কি হবে ভাইয়া, 3s 3p অ্যান্ড 3d, 3টা কিন্তু হওয়া পসিবল। সো উই ক্যান সে আমাদের ডি অরবিটাল পাওয়ার শর্তটা কি ভাইয়া, আমরা তাহলে বলতে পারি যে ডি অরবিটাল পাওয়ার শর্তটা কি, ডি অরবিটাল পাওয়ার শর্ত হচ্ছে এন এর মান 3 গ্রেটার অর ইকুয়াল হবে আর এল এর মান 2 হবে। সো এর জন্য তুমি কিন্তু কি পাবা, তুমি 3d পাবা, তুমি 4d পাবা, তুমি 5d পাবা, এরকম চলমান ডিফারেন্ট আমাদের ডি উপশক্তি স্তর তুমি পেতে পারো এখানে। এখন ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে তোমার অনেক কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে তোমার এল ইজ ইকুয়াল টু 2 এর জন্য এম এর কয়টা মান পাওয়া যায়, এম এর মান কিন্তু 5টা পাওয়া যায়। 5টা কি কি, সেটা হচ্ছে -2 থেকে +2 পর্যন্ত। অ্যান্ড তোমরা জানো এই 5টার জন্য ডিফারেন্ট মান পাওয়া যায়। কারণ তুমি যদি এই চিত্রগুলোই দেখো, সেটা হচ্ছে কি ফার্স্ট চিত্র যেটা, এটা হচ্ছে আমাদের ডিএক্সওয়াই, সেটা হচ্ছে আমাদের ডিএক্সওয়াই। ডিএক্সওয়াই এর জন্য এম এর মান কত আমরা পাই, এম এর মান পাই -2। এরপর আমরা যেটা পাই, এটা মনে করো আমাদের ডিওয়াইজেড। আমি একটু অক্ষরটাকে চেঞ্জ করে দিই, এটা হচ্ছে ডিওয়াইজেড। সেটা হচ্ছে আমাদের ডিওয়াইজেড। ডিওয়াইজেডের জন্য আমাদের এম এর মান কত পাই, এম এর মান পাই -1। এরপর আমাদের যেটা, এটা হচ্ছে আমাদের এক্সজেড, আমরা অক্ষরটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে ডিএক্সজেড। ডিএক্সজেডের জন্য আমরা এম এর মান কত পাই, এটা আমরা পাই +1। আমি আর প্লাস চিহ্নটা দিয়ে দিচ্ছি একটু। আর এটা হচ্ছে dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। সো dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার যেটা, এটার জন্য আমাদের এম এর ভ্যালু কত ভাইয়া, এম এর ভ্যালু হচ্ছে +2। আর লাস্টেরটা এটা হচ্ছে dz স্কয়ার। অ্যান্ড dz স্কয়ারের জন্য আমরা এম এর ভ্যালুটা কত পাচ্ছি, dz স্কয়ারের জন্য আমাদের এম এর ভ্যালুটা আসতে 0, যেটা কিন্তু আমরা একটু আগে সমারফিল্ড মতবাদ থেকে দেখে আসছি। সমারফিল্ড অ্যাটমিক মডেল যেটা, সেখান থেকে আমরা দেখে আসছি যে সে কীভাবে ডি এর ডিফারেন্ট মানটা এক্সট্রাক্ট করেছে। সো একটু ব্যাকে যাই আমরা। ওকে, সো এই যে এখান থেকে কিন্তু আমরা দেখছিলাম যে ডি এর ডিফারেন্ট মান আমরা কীভাবে এক্সট্রাক্ট করে বের করছি। তো এখানে এইচ কাটের মান অ্যান্ড আদার্স জিনিসগুলোকে নিয়ে এখান থেকে দেখো ডি এর কী হয়, তোমার
+2.45 থেকে -2.45 এই পর্যন্ত একটা রেঞ্জ পাও। আর এই রেঞ্জের মধ্যে আমাদের ইন্টিজার ভ্যালু কয়টা আসে? ইন্টিজার ভ্যালু আসে 5টা, সেটা হচ্ছে -2, +2, -1, +1 আর 0। এই 5টা ইন্টিজার ভ্যালুর জন্য আমরা 5টা ডি অরবিটাল পাই। অ্যান্ড অ্যাঙ্গেল থেকে আমরা বলতে পারি যে কোনটা কোন এক্সিস বরাবর আছে। যেহেতু 3 ডাইমেনশনাল এক্সিস, তো 3 ডাইমেনশনাল এক্সিসে আমরা স্টেরেডিয়ান কোণ থেকে মানটা বের করি। সো আমি আর ওই আলোচনায় গেলাম না, কারণ স্টেরেডিয়ান কোণের আলোচনা আমাদের এইচএসসি লেভেলে নাই। বাট তুমি এখানে বিশ্বাস রাখতে পারো আমার উপরে যে এখানে আমরা এই মানগুলা এগুলাই সার্টিফাইড আমাদের। ওকে, অনেকে দেখবা অনেক বইতে তোমার সংখ্যারেখা ফলো করে করা হয়, বাট সংখ্যারেখা ফলো করতে যাবে না, কারণ এই মানগুলোই কিন্তু অ্যাকুরেট। এগুলোই তোমার হাজারি স্যারের বইতে আছে। আমাদের এইচএসের জন্য কিন্তু হাজারি স্যারের বইটাকে আমরা একটু মানে স্ট্যান্ডার্ড মান ধরে এইসব অঙ্কগুলো করি বা মানগুলো বসাই। ওকে, তো আসলে একটু বেসিক কথাবার্তায় আসি। আসলে আমরা এখন একটু ডি এর চিত্রগুলো দেখে নেই। এতক্ষণ তো আমরা এসপি নিয়ে অনেক লাফালাফি করলাম, এখন আসলে আমরা ডি দেখে নেই। তো ডি এর জন্য আমাদের 3 লাগবে অবশ্যই। সো 3 দেখো, এটা 3, আচ্ছা ভালো কথা, একটু 3Pটা দেখে নিই আমরা। দেখো 3Pর ছবিটা দেখতে পাচ্ছ যে তোমার একটা মাঝখানে একটা পি অরবিটাল আছে, এরপরে আরেকটা আছে। এটা কেন হয়েছে ভাই এরকম? যে 3P মাঝখানে তো একটা 2P আছে, সো 2Pটার উপরে 3Pর ওভারল্যাপিংটা হয়, এর কারণে এরকম চিত্রটা হয়ে যায় আমাদের। তো আমাদের পি দেখাটা অতটা আমাদের ম্যান্ডেটরি না, আমরা ডি দেখবো এখন। আচ্ছা এখন দেখো, আচ্ছা ফার্স্টে ডি জেড স্কোয়ার চলে আসছে, তো ডি জেড স্কোয়ার আমরা একটু পরে যাবো। আমরা আগে ডি এক্স ওয়াই দিতে, চলো। এ হচ্ছে ডি এক্স ওয়াই। সো ডি এক্স ওয়াই ক্ষেত্রে দেখো, ডি এক্স ওয়াইটা হচ্ছে তোমার এরকম এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তলে। দেখো তুমি এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, সেখানে এক্স আর ওয়াই অক্ষ, এক্স আর ওয়াই অক্ষ বরাবর একটু খেয়াল করি, এক্স আর ওয়াই অক্ষ বরাবর এটা আছে। কন্টিনিউয়াসলি কালার চেঞ্জ হচ্ছে কেন? কন্টিনিউয়াসলি বর্ণালী দিচ্ছে এক একটা। তো এই হচ্ছে আমাদের ডি এক্স ওয়াই অক্ষটা। আমরা এখানে ডি এক্স ওয়াই এর জায়গায় কী কী দেখতে পারি আরও? ডি মনে করো ওয়াই জেড দেখতে পারো। ডি ওয়াই জেড তোমার এই যে ওয়াই জেড তল বরাবর থাকবে। তুমি চাইলে স্লাইসিং অন করে দেখতে পারো। স্লাইসিং দেখো, এটা এক্স এক্সি বরাবর স্লাইসিং করলে এরকম চিত্র আসে, দেখছো? এটা এক্স এক্সি বরাবর স্লাইসিং আসে। এটাকে তুমি যদি ওয়াই অক্ষ বরাবর স্লাইস দাও, কোনো চিত্র পাবা না তুমি এখানে। এটাকে তুমি যদি জেড অক্ষ বরাবর স্লাইস দাও, তাহলে কোনো চিত্র পাবা না। সো ডি দেখো, এটার স্লাইসিং কোন বরাবর? শুধুমাত্র এক্স এক্সিস বরাবর এটার স্লাইসিং ভ্যালু আসবে আমাদের। এখন দেখো ডি জেড স্কোয়ারের মানটা একটু দেখে নিই আমরা। ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে কী হবে? দেখো এটা জেড অক্ষ বরাবর আমাদের দুইটা অরবিটালে বিস্তৃত থাকে। আর এদের মাঝখানে দেখো একটা রিং এর মতো থাকে, এটাকে বলা হয়, এই রিং এর কাহিনী অনেক ঝামেলা। সেটা হচ্ছে যে দুইটা জেড স্কোয়ার যখন ওভারল্যাপ করে, এদের পজিটিভ পজিটিভ যখন একসাথে ওভারল্যাপ হয়, তখন রিংটা ফর্মেশন হয়। তো নট ম্যান্ডেটরি যে ডি জেড স্কোয়ারে অলওয়েজ রিং ফর্মেশন হবে, সেটা না। এটা ডিপেন্ড করে ম্যাগনেটিক ফিল্ডের উপর। সো নর্মালি দেখা যাচ্ছে 90 থেকে 95% কেসে রিংটা ফর্ম হয়, কারণ কি দুইটা একদম পজিটিভ ডিরেকশনে অরবিটাল এসে ওভারল্যাপ করে যায়। তো আসো আমরা আমাদের সামনের দিকে আগানো যাক লেকচারের। ওকে, তো এতটুকু আমরা জানলাম। আর এখান থেকে আমরা কি কি দেখলাম ভাইয়া? যে আমাদের ডি অরবিটালের ক্ষেত্রে কি থাকে? দুইটা ডাম্বেল, ডাবল ডাম্বেল। কিন্তু এর কারণে আমরা বলতে পারি এটা কিন্তু ডাবল ডাম্বেল একটা স্ট্রাকচার পাওয়া যায়। সো এদের দেখো 5টা আমরা ত্রিমাত্রিক আকার পাই। সো 5টা ত্রিমাত্রিক কি কি হয়? ডি এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই 5টা আমরা ভ্যালু পাই, এই 5টা এম এর ভ্যালুর জন্য। আর এটাকে আমরা কি বলতে পারি? এটার স্ট্রাকচারটা আমাদের দেখতে কিছু ভাইয়া ডাবল ডাম্বেল। সো ডাবল ডাম্বেল স্ট্রাকচার, ডাবল ডাম্বেল স্ট্রাকচার হলে আমাদের লোব কয়টা থাকে? দেখো ভাইয়া, এখানে 4টা লোব থাকবে। 4টা লোব থাকবে। আর নোট কয়টা থাকবে? নোট কিন্তু অলওয়েজ একটা থাকবে, এটা মনে রাখবা। 4টা লোব আর নোট কিন্তু অলওয়েজ একটা। এটা আমি লিখে দিই একটু এখানে, যে তোমার নোট অলওয়েজ একটাই হবে। আর নোডাল প্লেন কিন্তু আলাদা হতে পারে, নোডাল প্লেন আলাদা হতে পারে, বাট নোট অলওয়েজ একটা হবে, এটা মনে রাখবো আমরা। তো ওইরকমই সব কথাবার্তা, সামনের দিকে আগাই। আচ্ছা, এখন আমরা এফ এর চিত্র আমরা দেখবো না, এফ নিয়ে মনে রাখবো। এফ এখনো আন্ডার কনস্ট্রাকশন, মানে এফ নিয়ে এখনো ফাইনাল কোনো চিত্র বা ফাইনাল কোনো সিচুয়েশন বা ফাইনাল কোনো সিদ্ধান্ত আসে নাই। এর কারণে আপাতত যেটা আমাদের যতটুকু জানি, যে এফ আমরা কত পাই? মনে করো আমাদের এন এর মান যদি 4 হয়, তাহলে আমাদের এল এর মান কত আসবে? 0, 1, 2, 3, এই 3টা ভ্যালু আসবে। এই 3টা ভ্যালু থেকে তুমি দেখো, এর মান যদি 0 হয় তাহলে আমরা এস পাবো, 1 হইলে পি পাবো, 2 হইলে ডি পাবো, আর 3 হইলে আমরা এফ পাবো। সো আমরা কি পাই? তাহলে এখানে আমরা 4s, 4p, 4d, 4f এই 4টা মান পাই। সো এরকম আমরা বলতে পারি যে দেখো, এন এর মান গ্রেটার অর ইকুয়াল 4, অ্যান্ড এল এর মান কত হবে আমাদের? এল এর মান হতে হবে আমাদের 3। এল এর মান 3 হলে আমরা জাস্ট এফ উপশক্তি স্তর বা এফ অরবিটালগুলোকে পেতে পারি। ওকে, এফ অরবিটাল আমরা এই কারণে পেতে পারি। এফ অরবিটাল কয়টা হবে? 7টা হবে। কারণ এন এর মান যদি 3 হয়, দেখো এল এর মান যদি 3 হয়, তাহলে আমাদের এম এর মান কয়টা আসবে? নিচের দিকে -3, -2, -1 আর 0, তারপর +1, +2, +3। সো 7টা মানে আমরা পাবো এখান থেকে। এই মান মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট তুমি দেখে রাখতে পারো যে এফ এক্স ওয়াই জেড, ওয়াই জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার, এগুলো আরও কমপ্লিকেটেড, মানে খুবই 4Dতে যদি ছবিগুলো আঁকো তখন হওয়া পসিবল। ওকে, সো নোডাল পয়েন্ট, এটা নিয়ে একটু বলি কথা। নোডাল পয়েন্টটাকে এই যে তুমি দেখলা, যে মনে করো এই যে পি অরবিটালের ক্ষেত্রে ভালো বুঝতে পারবে দেখে, এই যে পি অরবিটালের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের লোব। এই যে লোবগুলো দেখো, লোবগুলো যেখানে তোমার মিলিত হচ্ছে, এগুলোকে বলা হয় নোট পয়েন্ট। যেমন পি অরবিটালের ক্ষেত্রে এটা হচ্ছে একটা নোট পয়েন্ট, ডি অরবিটালের ক্ষেত্রে এটা হচ্ছে একটা নোট পয়েন্ট, এগুলোকে বলা হয় নোডাল বিন্দু। তো এগুলোকে নোট পয়েন্ট বলা হয়। প্রত্যেকটা অরবিটালে একটা নোট পয়েন্ট আছে। অ্যান্ড
নোডের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, নোড হচ্ছে এমন একটা জায়গা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বনিম্ন। নোড হচ্ছে কি যেখানে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বনিম্ন, এটা তোমার মনে রাখতে হবে যে নোড এমন একটা জায়গা যেখানে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদম জিরো বলা যায়। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তুমি এখানে জিরো বলতে হবে, এখানে তুমি ইলেকট্রন পাওয়া না বললেই চলে, কারণ ইলেকট্রন তোমার লোবের হাইয়েস্ট পাওয়ার সম্ভাবনা 90 to 95% অ্যান্ড নোডে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদম 0%-এর কাছাকাছি। মানে আমরা কেউ নর্মালি নোডে ইলেকট্রন খুঁজতেই যায় না, আমরা যদি জানি যে এখানে একটা নোড আছে সেখানে আমরা ইলেকট্রন খুঁজিই না। তো দেখো সমশক্তি সম্পন্ন ডাম্বেল আকৃতির অরবিটাল, আমরা পি অরবিটাল তিনটা বলতে পারি, পি এক্স, পি ওয়াই, পি জেড, এবং এটার কয়টা লোব বর্তমান, এটার মূলত দুইটা লোব বর্তমান, এবং এই দুইটা লোবের মাঝখানে যে পয়েন্টটা থাকে এই দুইটা লোবের যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা কি বলি, নোড বিন্দু। সো বুঝতে পারছো, লোব মিলিত হওয়ার যে বিন্দু সেটাকে আমরা নোড বিন্দু বলে থাকি। ও আরেকটা জিনিস, এস অরবিটালে নর্মালি নোড থাকে না, ওকে, এটা মনে রাখবে একটু। এরপর দেখো নোডাল প্লেন। নোডাল প্লেনটা কোনটা, এই যে একটু আগে আমরা যে ছবিটা আঁকার ট্রাই করছিলাম, দেখো এখান থেকে ভালো বুঝতে হবে। এই দেখো যে তোমার কি বলা যায়, পিতে যাই, চলো টু পিতে, হ্যাঁ টুপির ক্ষেত্রে দেখো এই যে টুপি, এই যে টুপি অরবিটালটা এটা হচ্ছে টুপি জেড। টুপি জেড আমাদের জেড অক্ষ বরাবর আছে। তো দেখো জেড অক্ষ বরাবর, তুমি যদি জেড অক্ষ বরাবরকে কাটতে যাও, দেখো জেড অক্ষ বরাবর তুমি যদি স্প্লাইসিং করো তাহলে কিন্তু তুমি অরবিটাল হারিয়ে যায়, কিছুটা অরবিটাল হারিয়ে গেছে না। এটা কেন হয়েছে, কারণ তুমি দেখো তোমার মনে করো একটা তরমুজ তুমি কাটতেছো, মনে করো তরমুজটা জেড অক্ষ বরাবর কোনো একটা জিনিস রাখছো, তুমি জেড অক্ষ বরাবরই কাটো, এটা কিন্তু তুমি পাওয়ার কোনো সম্ভাবনা আছে, একদম তোমার ওই পার্টিকুলার জায়গায় কাট দিলে কিন্তু তুমি এটাকে পাবা, এছাড়া পাবা না। বাট তুমি চিন্তা করো তুমি তরমুজের মাঝখানে একটা জিনিসকে লুকিয়ে দিছো, তুমি জেড অক্ষে লুকাইছো, তুমি এক্স অক্ষ বরাবর কাটলা, তুমি কিন্তু অবশ্যই এটা পাবা। যেমন দেখো এই যে তুমি রাখছো জেড অক্ষ, জেড এক্সিস বরাবর, তুমি কিন্তু জেড এক্সিস বরাবর কাটছো কিন্তু কিছু পাচ্ছ না, তুমি দেখছো কিছু কিন্তু তুমি পাচ্ছ না এখানে। এখন দেখো তুমি যদি স্প্লাইসিংটা ওয়াই অক্ষ বরাবর দাও, ওয়াই অক্ষ বরাবর দিলেও কিছু আসতেছে না, যদি তুমি এক্স অক্ষ বরাবর দাও তাহলে কিন্তু আসতেছে। এই যে এক্স অক্ষ বরাবর দিলে আসতেছে না, ওয়াই অক্ষ বরাবর দিলে আসতেছে না, তো আমরা জেড অক্ষ বরাবর দিই, জেড অক্ষ বরাবর দিলে দেখবা স্প্লাইসিং চলে আসবে। আমরা 2px দিই, 2px দিয়ে আমরা ওয়াই অক্ষ বরাবর স্প্লাইসিং দিলাম। ওকে, সো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে এখানে যে নোডাল তলটা কি, নোডাল তলটা হচ্ছে নোড যে তলে অবস্থান করে, ওকে, অরবিটালের যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। সো মনে রাখবা ইলেকট্রনের যে তলে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো সেটাকে আমরা কি বলি, নোড বলতে পারি। এখন তোমরা এটা জানোই যে সাই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এই সাই স্কোয়ারটা আই গেস আমরা সবাই জানি, সাই কি, সাই হচ্ছে একটা ওয়েভ ফাংশন, এখান থেকে আমরা ইলেকট্রন পাই, সেটা হচ্ছে কি 2π/λ। যারা এই জিনিসটা বুঝতেছো না তারা একটু সোডিঞ্জার ইকুয়েশনের যে ক্লাসটা আমাদের ওটা একটু দেখে আসবা, এ সাইন 2π/λ এরকম একটা মান আছে কিন্তু সাইয়ের একটা ভ্যালু আছে যে এ সাইন 2π/λx এরকম একটা মান থেকে কিন্তু আমরা আমাদের ডিফারেন্ট অরবিটালগুলোকে এক্সট্রাক্ট করি। তো সাই স্কোয়ারের মান যেখানে জিরো সেখানে ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো এই জায়গাটাকেই বলা হয় আমাদের নোডাল তল। তো নোডাল তলের সংখ্যা কি হতে পারে, নোডাল তলের সংখ্যা মনে রাখবা এল, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যাই হচ্ছে নোডাল তলের সংখ্যা। যে দেখো তোমার নর্মালি কি হয়, পি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান কত, পি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 1, তাহলে আমাদের নোডাল তল কয়টা, নোডাল তল হচ্ছে 1। এফ উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 3, তাহলে তোমার নোডাল তল কয়টা হবে, নোডাল তল হবে 3। তাহলে ডি এর জন্য কত, ডি এর জন্য এল এর মান হচ্ছে আমাদের 2, তাহলে নোডাল তল কয়টা হবে, 2টা হবে। এরকম ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট নোডাল তল বের করতে পারি আমরা। এই ছকটায় দেখো, এই ছকটায় তোমাদেরকে জাস্ট বলা আছে যে নোডাল তল কার জন্য কি হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ছক, এটা মনে রাখবা। এখান থেকে প্রতি বছরই এইচটিসিতে এমসিকিউ আসতে দেখা যায় যে এস এর জন্য দেখো নোডাল তল 0, এস এর কোনো নোডাল তল নাই। পিএক্স পিওয়াই পিজেড এদের নোডাল তল কয়টা, একটা, অ্যান্ড পিএক্স যেটা সেটা নোডাল তল হচ্ছে ওয়াই জেড, পি ওয়াই যেটা সেটা এক্স জেড, আর পি আমাদের কি হয় পি জেড যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই, মানে পি এক্সে আছে সো ওয়াই জেড। এক্ষেত্রে এভাবে মনে রাখতে পারো পি এক্স মানে কি অরবিটালটা এক্স অক্ষে অবস্থান করতেছে, সো নোডাল তল এক্স বাদে অন্য দুইটা সেটা কি ওয়াই জেডে থাকবে। পি ওয়াই মানে অরবিটাল আছে ওয়াই এক্সিসে, সো তোমার নোডাল তল কোনটা হবে, এক্স জেড বা জেড এক্স ওটা ধরতে পারো। আর পি জেড মানে অরবিটাল আছে তোমার জেড এক্সিসে, তো নোডাল তল হবে কোনটা, এক্স ওয়াই। এভাবে তুমি বের করতে পারো এটা। আর আমাদের যে পরেরটা দেখি, পরেরটা হচ্ছে ডি এর ক্ষেত্রে, দেখো এক্ষেত্রে আমাদের এল এর মান কত, এখানে আমাদের এল এর মান হচ্ছে 1, সরি এল এর মান হচ্ছে 2, সরি এটা হচ্ছে এল এর মান 2। সো এল এর মান 2, সো এল এর মান 2 হলে এখানে তোমার নোডাল তল কয়টা হবে, দুইটা হবে। যেমন দেখো ডিএক্সওয়াই এটার জন্য নোডাল তল হবে বাকি দুইটা, মানে ও যে তলে আছে ওই তল বাদে বাকি যে দুইটা তল আছে সেই দুইটা হবে ওর জন্য নোডাল তল। যেমন ডিএক্সওয়াই আছে এক্সওয়াইতে, তাহলে বাকি আছে কি ওয়াইজেড আর এক্সজেড, এই দুইটা তল হবে। ডিওয়াইজেড বাকি আছে কি এক্সওয়াই অ্যান্ড এক্সজেড, তাহলে ওই দুইটা। আর ডিএক্সজেড তাহলে বাকি আছে কি এক্সওয়াই আর ওয়াইজেড, এই দুইটা হবে, বুঝতে পারছি। আর ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ যেহেতু তোমার কোন আছে দেখো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সে আমার কোন তলে আছে বলো তো, এ কিন্তু এক্স ওয়াই তলে আছে।
সো ও যেহেতু এক্স ওয়াই তলে আছে, তাহলে ওর জন্য কোনটা, ওর জন্য হচ্ছে ওয়াই জেড আর জেড এক্স তলের একদম মাঝামাঝি যে একটা লাইন টানবা লিনিয়ার লাইন, ওই লাইনে অবস্থান করে। আর ডি জেড স্কোয়ার মনে রাখবে, ডি জেড স্কোয়ারের জন্য আমাদের কেন্দ্রে একটা রিং থাকে, রিংটা থাকার কারণে আলটিমেটলি এর জন্য কোনো লোভ দেখা যায় না। ওকে, এটা মনে রাখবা। এখানে আরেকটা জিনিস মনে রাখবা যে ডি জেড স্কোয়ারের জন্য কোনো নোডাল তল পাওয়া যায় না। এর ক্ষেত্রে যে জিনিসটা পাওয়া যায় এটাকে বলা হয় নোডাল কোণ। এটা একটু মনে রাখবা, ওর জন্য যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলা হয় আমাদের নোডাল কোণ। নোডাল কোণ বলা হয়, মানে কোণ স্ট্রাকচার পাওয়া যায়। তো চিত্রটা যদি তোমাদেরকে আইকে দেখাই, দেখো ডি জেড স্কোয়ার, সে ফর এক্সাম্পল ডি জেড স্কোয়ার হচ্ছে তোমার এটা, মনে করো এটা হচ্ছে তোমার ডি জেড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তোমার জেড এক্সিসটা। তো নোডাল কোণে হয় কি, তোমার এখানে যে রিংটা থাকে না, এই রিংটা বরাবর তুমি এরকম একটা কোণ শেপের একটা স্ট্রাকচার আঁকতে পারো, উপরে একটা কোণ আঁকতে পারো, নিচে একটা কোণ আঁকতে পারো। তো এরকম একটা কোণ স্ট্রাকচার পাওয়া যায়। এই কোণ স্ট্রাকচারটার কারণে ডি জেড স্কোয়ারের জন্য কোনো নোডাল প্লেন পাওয়া যায় না, বাট ডি জেড স্কোয়ারের জন্য আমরা নোডাল কোণ পাই। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য যে নোডাল কোণ শুধুমাত্র একজনের জন্যই পাওয়া যায়, সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার। আর বাকি সবার জন্য কি পাওয়া যায়, নোডাল প্লেন পাওয়া যায়। আর এই জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার। আচ্ছা, সামনে আগে চলো একটু। আচ্ছা, এখন আমরা দেখব একটা শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা গণনা কিভাবে করতে হয়। ডিফারেন্ট ভাবে গণনা করি আমরা, বাট আমরা জাস্ট কিছু কিছু ক্ষেত্রে দেখব। সো দেখো, একটু শুরু করি আমাদের। তো মনে করো তোমার যদি অরবিট মনে হয় যে অরবিটের কিভাবে বের করব। সো অরবিটে তুমি কিভাবে বের করো, মনে রাখবা অরবিটে আমার টোটাল অরবিটাল কয়টা হবে। অরবিটে আমার টোটাল অরবিটাল হচ্ছে এন স্কোয়ার। ওকে, অ্যান্ড টোটাল ইলেকট্রন কয়টা হয়, দেখো এখানে আমার টোটাল ইলেকট্রন হয় 2n স্কোয়ার। এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে একটা অরবিটের জন্য, একটা অরবিটে টোটাল অরবিটাল কয়টা এবং টোটাল ইলেকট্রন কয়টা সেটা। এরপর দেখো একটা উপশক্তি স্তর বা একটা সাব অরবিটে, ওকে, একটা সাব অরবিট বা উপশক্তি স্তর। সাব অরবিট অথবা উপশক্তি স্তরে কয়টা হয়, উপশক্তি স্তরে টোটাল অরবিটাল কয়টা হবে, দেখো 2 × 12 + 1। আচ্ছা, তো দেখি এখানে 12 + 1 এটা হচ্ছে তোমার নর্মালটা, আর এখানে তোমার টোটাল ইলেকট্রনটা হচ্ছে 2 × 12 + 1। এই জিনিসটা মনে রাখবো আমরা একটু। ওকে, সো এই দুইটা জিনিস আমরা মনে রাখার ট্রাই করবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে। উপশক্তি স্তর বা অরবিটালে টোটাল এই নাম্বারটা আমরা মনে রাখার ট্রাই করবো, তাহলে আমাদের জন্য কনফিউশন থাকবে না কোনো। ওকে, এটা তো দেখলাম আমরা বিভিন্ন অরবিটালে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা দেখেই নিলাম আমরা। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলা যায়, তাহলে দেখো আরেকটা জিনিসটা বলে রাখি যে তাহলে আমাদের টোটাল কয়টা ইলেকট্রন হয়। সো মনে রাখবা এস উপশক্তি স্তরে আমরা টোটাল কয়টা দেখতে পাই, এস উপশক্তি স্তরে আমাদের টোটাল 2টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, এটা হচ্ছে এস এর জন্য। পি এর জন্য আমরা কয়টা থাকতে পারি, দেখো একটু। সো পি এর জন্য আমরা কি বলতে পারি, দেখো পি এর জন্য অরবিটাল আছে আমাদের 3টা, সেটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে প্রত্যেকটা যদি তোমার 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে মোট কয়টা, মোট হচ্ছে তোমার 6টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, ডি এ কয়টা থাকে একটু দেখি আমরা, যে ডি এর জন্য আমাদের টোটাল থাকে 5টা অরবিটাল, যেটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার। সো 5টা অরবিটাল, সো 5 × 2, সো টোটাল ইলেকট্রন 10টা ইলেকট্রন পাবা। ওকে, অ্যান্ড এফ এর জন্য আমি আর অরবিটালের নামগুলো লিখবো না, তাহলে আমিও হারাই যাবো, তোমরাও হারাই যাবো পুরো একদম। তো এফ এর জন্য কয়টা হয়, আমাদের 7টা অরবিটাল পাওয়া যায়। সো আমি যদি 7টা অরবিটাল পাই, তাহলে আমাদের টোটাল ইলেকট্রন কয়টা হবে ভাইয়া, 7 × 2, সো 7 × 2, সো 14 ইলেকট্রন টোটাল। সেটা বুঝতে পারছি, 2, 6, 10 অ্যান্ড 14 এভাবে ইলেকট্রন হয়। তো আসলে আমরা কিছু এমসিকিউ অ্যান্সার করি এখান থেকে। অরবিটালের আকার কোন কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত, অরবিটালের আকার বলছে। সো অরবিটালের আকার কিন্তু আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, কারণ অরবিটাল রিলেটেড সব কথাবার্তা আমরা কোথায় বলি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কিন্তু এখানে বলি, জিম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্টের আলোকে। কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক, সো কোথায় ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক, মনে রাখবা যার এন এর মান যত বড় সেখানে। সো 3s এ আমাদের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক পাওয়া যাবে। উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 4, l = 1 বিশিষ্ট অরবিটাল। সো দেখো l = 1 বলতে আমরা আসলে কোনটা বুঝি, l = 1 বলতে এটা কিন্তু আমাদের p অরবিটাল। সো এটা 4p কে নির্দেশ করতেছে আমাদের। ওকে, সো এটা কোনটা হবে, এটা হচ্ছে আমাদের p অরবিটালকে নির্দেশ করে। সামনে আগে, সহকারী কোয়ান্টাম সংখ্যার কোন মানের জন্য চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সেট নির্ভর করে। সেটা খেয়াল করো, এটা কি হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি l হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান l হলে আমাদের m এর মানটা কি হয়, m এর মানটা কিন্তু হয় -l হতে +l পর্যন্ত। ওকে, তো এটাকে আমরা এভাবে বলতে পারি 2l + 1 বলতে পারি এটাকে।
সো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের বি নাম্বারটা 2l + 1। সামনে যাই, চলো একটু। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তর প্রকাশ করে। সো উই ক্যান সে এটা আমাদের আকৃতির সম্মত একটা আইডিয়া দেয় আমাদের। নিচের কোন উপশক্তি স্তরের অরবিটালের সংখ্যাটি ভুল? তোমাকে কিন্তু অলরেডি বলে দিয়েছে অরবিটালের সংখ্যা ভুল বলছে। সো এফ এর কয়টা? এফ উপশক্তি স্তরে 6টা, এটাই তো ভুল। মেইন কথা প্রথমটাই তো ভুল, কারণ এফ উপশক্তি স্তরে অরবিটাল কয়টা হয়? এফ উপশক্তি স্তরে অরবিটাল কিন্তু হয় 7টা। সো 7টা অরবিটাল কিন্তু হয়। সো এটাই ভুল আমাদের। ওকে, সো আজকের লেকচারটা এই পর্যন্তই। সো বিগত লেকচারে আমরা ট্রাই করছিলাম কোয়ান্টাম সংখ্যার লেকচার 1 নিয়ে আলোচনা করা, সেখানে আমরা কোয়ান্টাম সংখ্যার প্রতিপাদনগুলো দেখেছি। অ্যান্ড এই লেকচারে আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যার ওই প্রতিপাদনগুলো ইউজ করে কীভাবে ডিফারেন্ট অরবিটাল, ডিফারেন্ট অরবিটের ধারণা দেওয়া যায় সেগুলো দেখানোর ট্রাই করছি। সো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমরা এই লেকচারটা করেছি বা আগের লেকচারটা মিস করেছি, ওই লেকচারটা একটু দেখে নেওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে।